অনেক আমরা কি রেডি? এক মিনিট ভাই, আমি লাইভে দিয়ে দিচ্ছি, আমি একটু চেক করে নিই লাইভটা ফেসবুকে চলে দেখা গেলে আমি আপনাকে জানাচ্ছি। জি ভাই, শুরু করেন ভাই, আমরা লাইভে আছি ভাই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আদিল বিএসএমও থেকে বলছি। আজকে বিডি ফিজিশিয়ানস আয়োজিত আমাদের যে রেগুলার যে সায়েন্টিফিক সেশন, আজকের এই প্রোগ্রামে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের মাঝে ক্লাস নেবেন আমাদের আগেও যিনি ক্লাস নিয়েছেন, আমাদের অতি পরিচিত মুখ, বিএসএমওর মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ফেরদৌসুর রহমান স্যার। স্যার, আপনারা জানেন যে স্যারের বেসিক চেস্ট টেস্টের উপরে কতগুলো সিরিয়াল ক্লাস হচ্ছিল, তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় পর্ব ব্ল্যাক শ্যাডোজের উপর। এবং আমাদের মাঝে আজকে চেয়ারপারসন হিসেবে উপস্থিত আছেন আমাদের মেডিকেল জগতের একজন খুবই সুপরিচিত মুখ এবং জনপ্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক মাহমুদ হাসান স্যার। স্যারকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, তারপর আমি বলি, স্যার বিএসএমওতে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে অংশগ্রহণ করেন, তারপর স্যার প্রভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমাদের যে বিএমএর জগত স্যারের যে নেতৃত্ব, সেখানেও স্যার ভূমিকা রেখেছেন, স্যার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সো আমরা আজকে খুবই উৎসাহিত এবং অনুপ্রাণিত স্যারকে আমাদের মাঝখানে এই প্রোগ্রামে পেয়ে। সো আমি প্রথমে স্যারকে, মাহমুদ হাসান স্যারকে অনুরোধ করবো, স্যার আজকে যে আমাদের যে প্রোগ্রাম, যে এক্সরের উপরে, ব্ল্যাক শ্যাডোজের উপরে, সেটা নিয়ে স্যার কিছু বলার জন্য এবং আজকের প্রোগ্রামটাকে স্যার শুরু করা আপনি অনুমতি দিলে পরে তারপর আমরা শুরু করবো। স্যার স্যার মাহমুদ হাসান স্যার। ধন্যবাদ ডক্টর আদিল সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে এই যে বিডি ফিজিশিয়ানসের উদ্যোগে যে লেকচার হচ্ছে, এটা একটা সিরিজের অংশ। তো এই অংশটা আগের থেকেই আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন তারা নিশ্চয়ই শুনে আসছেন, এবং যিনি বলছেন ইনিও অত্যন্ত পরিচিত, আগেও আমাদের উনি এই ক্লাসগুলো নিয়েছেন। তো আমি মনে করি যে আমি সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসে অথবা এই লেকচারে অংশগ্রহণ করার জন্য, যিনি স্পিকার এবং যারা পার্টিসিপেন্ট সবাইকে, এবং অর্গানাইজারদের মধ্যে আদিল সাহেব তো আসেনি, তারপরে আপনার এহসানুজ্জামান সাহেব, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমার মনে হয় যে এক্স রে চেস্ট এইটা যে কোনো ডাক্তারের জন্য, সে সার্জন হোক, সে ফিজিশিয়ান হোক, ক্লিনিশিয়ান যদি হয়, তাহলে এক্স রে চেস্ট ভালো করে না বোঝা এইটা তার জন্য একটা বড় সমস্যা, বড় হ্যান্ডিক্যাপ। অতএব সবাইকেই এক্স রে চেস্ট বুঝতে পারতে হবে। সেই জন্য আমি মনে করি যে এটা খুবই ভ্যালুয়েবল, অত্যন্ত ভ্যালুয়েবল এটা হচ্ছে। এবং আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যে এই সিরিজের আয়োজন করার জন্য, এবং যিনি অনেক কষ্ট করে এটা তৈরি করে চেস্ট এক্স রে সম্বন্ধে আজকে বক্তব্য রাখছেন, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, তাকেও আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আর সময় নষ্ট না করে আমি অনুরোধ করব যে আপনি অনুগ্রহ করে শুরু করুন, আমরা পরবর্তীতে হয়তো দুই একটা কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার সেশন। ধন্যবাদ স্যারকে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। সবার জন্য একটা আবার বলছি, আমরা যেভাবে প্রেজেন্টেশনটা করে থাকি, যে প্রেজেন্টেশন চলবে, সবাই শুনবেন এবং মনে যা কোশ্চেন আছে তা লিখে রাখবেন। সেগুলো আপনারা আমাদের যে লাইভ প্রোগ্রাম আছে সেটা কমেন্ট বক্সে লিখলে আমরা কোশ্চেনগুলো পেয়ে যাব, এবং প্রেজেন্টেশনের পরে আমাদের কোশ্চেন আনসার সেশন থাকবে এবং আমাদের যে দুজন স্যাররা আছেন তারা এগুলোর উপর আলোকপাত করবেন। সো দেরি না করে চলে যাই মূল প্রেজেন্টেশনে। ডক্টর ফেরদৌস স্যারকে আমি অনুরোধ করবো স্যারের প্রেজেন্টেশন স্যার শেয়ার দেওয়ার মাধ্যমে শুরু করার জন্য। স্যার স্যার ফেরদৌস স্যার। স্যার মাইক্রোফোনটা আনমিউট করে নেন স্যার, ফেরদৌস স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আদিল। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সর্বজন শ্রদ্ধেয় গুরুজন, মেডিকেল শিক্ষা জগতের এক দিকপাল প্রফেসর মাহমুদ হাসান স্যার আজকে আমাদের মাঝে চেয়ারপারসন হিসেবে উপস্থিত থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটাকে ধন্য করেছেন। এই জন্য স্যারের কাছে আমি কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাচ্ছি বিডি ফিজিশিয়ানসকে যে তাদের এই সিরিজ অফ লেকচার যেটা আমরা শুরু করেছিলাম সেটাকে কন্টিনিউ করছি তার জন্য। স্যার যেহেতু আজকে আছেন, স্যার একটা স্মৃতির কথা উল্লেখ করেই আমি আসলে আমার লেকচারটা শুরু করব। স্যার তো আসলে যদিও গ্যাস্ট্রোএন্টারোলজির প্রফেসর, কিন্তু স্যারের যে মেডিসিনের দক্ষতা এটা কিন্তু সর্বজন স্বীকৃত, এটা সবাই জানেন।
স্যার যেহেতু গ্যাস্ট্রোএন্টারোলজিতে ছিলেন, স্যারের সাথে আমরা অত বেশি ক্লাস করতে পারি নাই যখন আমরা ছাত্র ছিলাম 2000 সালের দিকে। একটা ক্লাস চেস্ট এক্সের উপরে আমরা বিগত দিনে দুটো ক্লাস নিয়েছি। তার মধ্যে একটা ছিল বেসিক্স অফ চেস্ট এক্সরে, তারপর ছিল আমাদের একটা হোয়াইট শ্যাডো, এবং আজকে আমরা থার্ড লেকচার চেস্ট এক্সরের ব্ল্যাক শ্যাডোর উপরে কিছু কথা বলবো। চেস্ট এক্সরেতে যদি আমরা ব্ল্যাক শ্যাডো পাই, তো অনেক ধরনের ব্ল্যাক শ্যাডোই আসলে চেস্ট এক্সরেতে থাকতে পারে। আমরা যদি নর্মাল চেস্ট এক্সরেটা দেখি, সেখানেও কিন্তু আসলে দুই দিকের লাং ফিল্ডই রিলেটিভলি কিন্তু ব্ল্যাক থাকে, কিন্তু এই ব্ল্যাকের মধ্যেও যদি আরো অধিকতর কোনো ব্ল্যাক শ্যাডো পাওয়া যায়, এগুলি হচ্ছে অ্যাবনর্মাল। এবং সেই অ্যাবনর্মাল শ্যাডোগুলো কি কি কারণে হতে পারে, সেই কারণগুলি আসলে আমরা আজকে একটা একটা করে দেখার চেষ্টা করব। তার মধ্যে অনেক ধরনের শ্যাডোই আমরা পেতে পারি। একটা পেতে পারি আমরা বুলা, যেটা আমরা খুব কমনলি পেয়ে থাকি, যেহেতু আমাদের দেশে সিওপিডির সংখ্যা অনেক, সিওপিডি রিলেটেড অনেক বুলা আমরা পেয়ে থাকি। এরপরে পেতে পারি আমরা নিউমেটোসিল, হতে পারে একটা সিস্ট, কখনো কখনো ক্যাভিটি পাই, এবং এটাও খুব বেশ কমন। এমফাইসিমা, আমরা যেটা বলেছিলাম যে একটা রিলেটিভলি চেস্ট এক্সরে, নর্মাল চেস্ট এক্সরের সাথেও যদি আরো কিছু কালো শ্যাডো পাওয়া যায় তাহলে সেটাও হতে পারে। এছাড়া পেতে পারি আমরা ব্রঙ্কিয়েক্টেসিস, নিউমোথোরাক্স, নিউমোমেডিস্টিনাম অ্যান্ড সাবকিউটেনিয়াস এমফাইসিমা। এই এতগুলো কারণ আমরা এক্সট্রা ব্ল্যাকেনিং হিসেবে চেস্ট এক্সরেতে পেতে পারি। আমরা একটা একটা করে যাব। ব্ল্যাক শ্যাডোগুলো দেখতে গেলে যেহেতু প্রায় কাছাকাছি শ্যাডো, এগুলোকে কিছুটা ডিফারেন্সিয়েট করে নিতে পারলে ভালো। যার জন্য আমরা একটু ডিফাইন যদি করি তাহলে কেমন থাকে। বুলাগুলো থাকে সাধারণত স্ফেরিক্যাল ফোকাল লুসেন্সি, greater than 1 millimeter diameter and bounded by a thin wall less than 1 millimeter and usually accompanied by emphysematous changes in the lung. আমরা যেটা বলছিলাম যে যেহেতু সিওপিডির ব্যাকগ্রাউন্ডে থাকে, কাজে এটা এমফাইসিমেটাস বুলার একটা পাওয়া যায় সাধারণত সিওপিডির ব্যাকগ্রাউন্ডগুলিতে। নিউমেটোসিল is nothing but just air trapping within the lung parenchyma. এটা কেমন থাকে? সে approximately rounded, thin walled, air-filled space in the lung, most frequently caused by infection, trauma, aspiration of hydrocarbons. Cyst গুলো কেমন হয়? It's a thin wall, usually less than 2 millimeter, spherical parenchymal lucency, interfaced with normal lung. মানে না চারিদিকে নর্মাল লাং টিস্যু থাকবে, কিন্তু এর মাঝখানে একটা কালো ব্ল্যাকেনিং থাকবে। ক্যাভিটি গুলো কেমন? এগুলো হয় গ্যাস ফিল্ড স্পেস উইদিন পালমোনারি কনসোলিডেশন, মাস অর নোডিউল, মানে এটার চারদিকে আরো মোর ডেন্সার কিছু একটা জিনিস ইউজুয়ালি থাকে, এবং এগুলো হয় ইউজুয়ালি থিক ওয়াল মোর দেন 2 মিলিমিটার অ্যান্ড মোর ইরেগুলার শেপ দেন সিস্ট। সিস্টটা হয় একদম গোল গোল, ঠিক আছে। আর ক্যাভিটিটা বেশিরভাগ ক্ষেত্রেই সিস্টের চেয়ে রিলেটিভলি কিছুটা ইরেগুলার হয়। আর হানিকম্বিংটা হয় কি লেস দেন 1 সেন্টিমিটার
এবং মাল্টিপল। যদি এরকম শ্যাডো থাকে তাহলে তাকে আমরা হানিকম্বিং বলি। তাহলে চেস্ট এক্সরেতে বুলাগুলো আমরা কেমন পাই এবং এটা রেডিওলজিক্যাল ফিচারটা কি হয় সাধারণত? এগুলো হয় কি, থিন ওয়াল, sharply demarcated area containing no visible blood vessels on conventional radiograph. আমরা যদি এই জায়গাটা দেখি, এটা একটা বুলা, এই যে একটা সাদা মার্জিন, দিস ইজ থিন ওয়াল মার্জিন, এবং যদি খেয়াল করে দেখি যে এইখানে দেখেন তেমন কোনো ব্লাড ভেসেলস গুলো নাই, অ্যাবসেন্ট। যেমন এখানে দেখা যাচ্ছে, কিন্তু এই দিকটাতে কিন্তু আপনার কোনো ভেসেলস দেখা যাচ্ছে না। আপনি যদি রিলেটিভলি এইদিকেও দেখেন, এখানেও কিন্তু ব্লাড ভেসেলস আছে, কিন্তু এই অংশটাতে তেমন ভেসেল দেখা যাচ্ছে না। তাহলে এটা একটা বাই ডেফিনিশন বুলা। এবং কখনো কখনো অনলি পোর্শন অফ দ্য ওয়াল ইজ ইউজুয়ালি সিন। দেখেন আপনি এখানে যদি দেখেন, এই অংশটা কিন্তু মোটামুটি ভালো বোঝা যাচ্ছে, এই দিকে গিয়ে আবার কেমন ক্লিন নাই, তেমন স্পষ্ট, অস্পষ্ট। উপরের দিকেও ঠিক তাই, অস্পষ্ট। তো এইরকম ফুল ওয়ালটা অনেক সময় দেখা নাও যেতে পারে। একটা কেমন থাকে, দে টেন্ড টু ট্র্যাপ এয়ার অন সিরিয়াল রেডিওগ্রাফ। যদি আপনি একটা এক্সরে করেন এবং পরবর্তীতে কয়েকদিন পরে আরেকটা করেন, বুলার যেমন হচ্ছে কি এয়ার ট্র্যাপিং হচ্ছে, এয়ার ট্র্যাপিং হলে পরবর্তীতে দেখা যায় যে আরো সাধারণত বড় হতে থাকে, সাইজটা বিগার হতে থাকে। মে বিকাম লার্জার অন এক্সপিরেশন। কেন এক্সপিরেশন করলে হবে কি, আপনার যেহেতু লাং প্যারেনকেমা কম্প্রেস হয়ে যাবে, কম্প্রেস হয়ে গেলে ওই বুলাটাকে আরো বিগার দেখা যাবে। and bulla may become so large as to render the remaining normal lung almost invisible. এটাকে যদি খুব বড় একটা বুলা হয়ে থাকে, ওই যে যেটুকু নরমাল লাং প্যারেনকাইমা আছে এটাকে চাপিয়ে ফেলে। চাপানোর জন্য এটাকে কখনো কখনো বলা হয় ভ্যানিশিং লাং সিনড্রোম। তাহলে এটা হচ্ছে বুলার জন্য রেডিওলজিক্যাল ফিচার। আমরা যদি সিটি স্ক্যানে দেখি, সিটি স্ক্যানে দেখেন আপনার এরকম বুলাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে একটা জাস্ট এয়ার ট্র্যাপড আছে, এখানে লাং প্যারেনকেমা আছে, এই জায়গাটাতে কোনো ভেসেল বা ব্রঙ্কোভাস্কুলার কোনো মার্কিং নাই। কখনো কখনো বুলা অনেক বড় হতে পারে, যেটা বলছিলাম ভ্যানিশিং লাং সিনড্রোম। তো ওই রকম বুলা যদি আপনার লাং প্যারেনকেমাতে 30% বেশি ইনভলভ করে ফেলে, এটাকে বাই ডেফিনিশন জায়ান্ট বুলা হিসেবে বলা হয়। তো জায়ান্ট বুলা হচ্ছে মোর দেন 30% ইনভলভমেন্ট যদি থাকে তাকে। দিস ইজ অ্যান চেস্ট এক্সরে। এখানে কি কি ফাইন্ডিং আছে আমরা যদি দেখি, এই বড় একটা এরিয়া নিয়ে এখানে আপনার একটা বুলা আছে, তাই না? এবং এটা অকুপাই করেছে লোয়ার মিড জোন, লোয়ার জোন অ্যান্ড পার্ট অফ মিড জোন। সেই বাই ডেফিনেশন বাউন্ডেড বাই এ থিন শ্যাডো, দ্যাট ইজ হেয়ারলাইন শ্যাডো। তাহলে দিস ইজ ডায়াগনোসিস অফ বুলা ইন দ্য লেফট লাং। আমরা লেফট লাং কিন্তু বা রাইট লাং যেই লাঙে থাকবে বলার সময় কিন্তু এটা আমাদেরকে সবসময় বলে দিতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে নিউমেটোসিল জাস্ট এয়ার ট্র্যাপিং। তো এয়ার ট্র্যাপিং যদি হয় তাহলে এগুলো কেমন হয়? ইউজুয়ালি একটু কমপ্লিট সার্কুলার হয়, কমপ্লিট থিন ওয়াল, কমপ্লিট রিং লাইক ট্রান্সলুসেন্ট এরিয়া। হ্যাঁ, জাস্ট এয়ার ট্র্যাপ হয়ে গেছে এবং এটা কমপ্লিট একটা ওয়াল। এটাও কয়েকটা নিউমেটোসিল, এখানে একটা আছে, এখানে একটা আছে। এইটা নিউমেটোসিলটা বড় হয়ে গিয়ে দেখেন আপনার লাং শ্যাডোকে পর্যন্ত পুশ করে ফেলেছে এবং ওভার শ্যাডো করে ফেলেছে। এখানে বেশ কয়েকটা বড় বড় বুলা আছে। এটাও আমরা বুলা হিসেবেই বলবো, কিন্তু এটিওলজি যদি আমরা খুঁজি বা পেশেন্টের হিস্ট্রি জানা থাকে, সেই ক্ষেত্রে আমরা ডায়াগনোসিসটাও হয়তো বলে দিতে পারবো যে দিস বুলা ইজ ডিউ টু ট্রমা or due to post-infection. Actually, this patient was a post-infective bulla. Pulmonary cyst. Radiological feature কেমন থাকে? এখানেও থাকে thin wall, usually less than 2 mm, spherical rounded. এই যে এখানে একটা শ্যাডো আছে, ঠিক আছে? Rounded parenchymal lucency interfaced with normal lung tissue. তাহলে এই যে নর্মাল লাং টিস্যু, তার মাঝখানে আপনার একটা কালো শ্যাডো আছে। দিস ইজ এ সিস্ট।
এটা হইতে পারে আবার আপনাদের ইয়ের মতোই নিউমেটোসিল, কিন্তু এখানে ওরকম থিন ওয়াল দেখা যাচ্ছে না, সেজন্য এটা মোস্ট লাইকলি নিউমেটোসিল। তাহলে এটা কিভাবে আমরা কনফার্ম করব? অনেক সময় হয়তো ছোট্ট একটু ওয়ালের মতো দেখা যেতেও পারে। আসলে এগুলো আমাদের যেহেতু আমরা টপিক বাই টপিক পড়ছি বা বলছি, সেই জন্য আমরা ডিফারেন্সিয়েট করে একটু ক্লিন কাট বলতে পারতেছি। কিন্তু যখন আপনাকে একটা সিঙ্গেল এক্সরে দেওয়া হয় তখন কিন্তু এটা ডিফিকাল্ট বলা যে আসলে এটা কি নিউমেটোসিল নাকি এটা সিস্ট নাকি এমফাইসিমা। তো এগুলো আসলে ভালো করে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের লাগে সিটি স্ক্যান অফ চেস্ট। সিটি চেস্ট করলেই আসলে আইডিয়ালি বা একদম ক্লিন কাট ডিফারেন্সিয়েশন ইজ পসিবল। এরপরে যাব আমরা ক্যাভিটারি লিশন। দিস ইজ এ ক্যাভিটি। ক্যাভিটিটা কি হয়? আসলে গ্যাস ফিল্ড স্পেস সিন as a lucency or low attenuation area within pulmonary consolidation, a mass or a nodule। মানে আপনি দেখেন এখানে একটা শ্যাডো, তার মাঝখানে একটা এয়ার ট্যাপিং আছে, ট্যাপিং এর মাঝখানে আবার একটা হরাইজন্টাল লাইনের মতো আছে, এয়ার ফ্লুইড লেভেল যাকে আমরা বলি। তাহলে এই যে এরকম যদি একটা ফাইন্ডিং থাকে, দিস ইজ এ ক্যাভিটারি লিশন। লাং ক্যাভিটি হতে পারে মাল্টিপল কারণে, তার মধ্যে মোস্ট কমন হচ্ছে ইনফেকশন। ইনফেকশনের মধ্যে কি আছে? কমনলি আমরা পাই পালমোনারি টিউবারকুলোসিস। এছাড়াও হইতে পারে পালমোনারি ব্যাকটেরিয়াল অ্যাবসেস, ক্যাভিটেটিং নিউমোনিয়া যাকে বলা হয়। সেপটিক অ্যাম্বোলাই থেকেও আমাদের কখনো কখনো ক্যাভিটারি লিশন ফর্ম করতে পারে। কিছু রেয়ার কজ আছে, তার মধ্যে আছে পালমোনারি কক্সিডিওডাইমোসিস, পালমোনারি অ্যাক্টিনোমাইকোসিস, thoracic actinomycosis, pulmonary nocardiosis, melioidosis and pulmonary cryptococcosis। এছাড়াও আমরা ক্যাভিটেটিং ম্যালিগনেন্সিতেও আমরা পেতে পারি, যেমন পালমোনারি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। মোস্ট লাইকলি স্কোয়ামা সেল কার্সিনোমা যদি হয় তাহলে আমরা এরকম ক্যাভিটারি লিশন পেতে পারি। এছাড়া মেটাস্টেসিসেও কিন্তু আমরা পেতে পারি, যেমন প্রাইমারি পালমোনারি ম্যালিগনেন্সির সাথে কখনো যদি মেটাস্টেটিক হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা, সেটাও হতে পারে কিন্তু ক্যাভিটেটিং ম্যালিগনেন্সি। তো এছাড়াও হতে পারে অ্যাডিনোকার্সিনোমা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অথবা ব্রেস্টের থেকেও যদি আমাদের মেটাস্টেসিস হয়, সেটাও কিন্তু কখনো কখনো ক্যাভিটারি লিশন হিসেবে আমাদের চেস্ট এক্সরেতে পাওয়া যেতে পারে। এছাড়া কিছু আছে নন ইনফেক্টিভ কজ বা ইনফ্লামেটরি কজ, তার মধ্যে আমরা বলি গ্র্যানুলোমেটোসিস উইথ পলিএনজাইটিস, রিমেটয়েড নোডিউল, এগুলোর মধ্যে অনেক সময় ক্যাভিটি পাওয়া যায়। আর ভাস্কুলারের মধ্যে আছে পালমোনারি ইনফার্ক্ট। এগুলো হচ্ছে কজেস অফ পালমোনারি ক্যাভিটি। ক্যাভিটারি লিশন দেখে আমরা কিছু কিছু ডিফারেন্সিয়েট করতে পারি, যেটা থেকে আমরা বলতে পারি যে এটা ম্যালিগনেন্ট হতে পারে, এটা নন ম্যালিগনেন্ট হতে পারে। আমাদের ক্যাভিটি দেখলেই কিন্তু ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে ওয়েদার ইট ইজ ম্যালিগনেন্সি অর এটা ইনফেক্টিভ। যদি আমরা ডায়াগনোসিসটা তাড়াতাড়ি করে ফেলতে পারি তাহলে আমাদের ট্রিটমেন্টটা সহজ, এবং আমরা প্রগনোসিস সম্পর্কেও জানতে পারবো। যদি ইনফেক্টিভ হয় তাদেরকে ইমিডিয়েট ট্রিটমেন্ট দিলে পেশেন্ট ভালো হয়ে যাবে। এর জন্য রেডিওলজিক্যাল কিছু ফিচার দেখে আমাদেরকে অনেক সময় ডায়াগনোসিস মোটামুটি একটা অ্যাজাম্পশন করা যায়। ক্যাভিটারি ম্যালিগনেন্সি আমরা এখানে দেখেন যে লাল বোল্ড করা আছে, এগুলো হচ্ছে মোর ইন ফেভার অফ ম্যালিগনেন্ট ক্যাভিটারি লিশন। যেগুলো গ্রিন করা আছে দিস আর দ্য নন ম্যালিগনেন্ট লিশন। তো ক্যাভিটারি লিশন যেগুলো ম্যালিগনেন্সি সেগুলো কেমন থাকে? এটা হয় ইউজুয়ালি থিক ওয়াল মোর দেন 4 মিলিমিটার উইথ ইরেগুলার ইনার সারফেস। ক্যাভিটারি লিশন আর মোস্টলি ডিউ টু ম্যালিগনেন্সি। এগুলো কয় স্কোয়ামাস সেল কার্সিনোমা ইজ ডোমিনেটিং। আমরা আরো কয়েকটা কারণ বললাম, অ্যাডিনোকার্সিনোমা হতে পারে, মেটাস্টেসিস হতে পারে, কিন্তু স্কোয়ামাস সেল, প্রাইমারি স্কোয়ামাস সেল ব্রঙ্কিয়াল কার্সিনোমা যেটা, সেটা সাধারণত ক্যাভিটারি লিশন হিসেবে প্রেজেন্ট করতে পারে। Wall thickness less than 4 millimeter is unlikely to be malignant, but rare cases do exist. আর এক্সেন্ট্রিক ক্যাভিটি মানে আমরা যেটা বললাম যে কনসোলিডেশন, কোনো নোডিউল, হ্যাঁ, অথবা একটা পালমোনারি লিশনের মধ্যে যদি ক্যাভিটিটা এক্সেন্ট্রিক্যালি প্লেস থাকে সেন্টার থেকে পেরিফেরির দিকে, তাহলে সেটা ম্যালিগনেন্সি হওয়ার চান্স অনেক বেশি। আর যদি ক্যাভিটারি ওয়ালটা হয় থিন, তাহলে এগুলো হচ্ছে ইনফেক্টিভ। এবং ক্যাভিটারি লিশন উইথ এয়ার ফ্লুইড লেভেল যদি হয়
তাহলে এটা লাং অ্যাবসেস এবং এটাও ইনফেক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি, আইদার টিউবারকুলোসিস অর ব্যাকটেরিয়াল ইনফেকশন। মাল্টিপল ক্যাভিটারি লিশন ইউজুয়ালি ডিউ টু ইনফেক্টিভ কজ, কিন্তু রেয়ারও হতে পারে। Cavity in the superior segment with perilesional infiltrate or bilateral involvement most likely due to tuberculosis. আমরা জানি যে tuberculosis usually involves the apical area, তাই না? তাই অ্যাপিক্যাল এরিয়ার মধ্যে যদি কোনো ক্যাভিটারি লিশন থাকে তাহলে মোস্ট লাইকলি ডিউ টু টিউবারকুলোসিস। লাং অ্যাবসেস যদি বলি আমরা, তাহলে রেডিওলজিক্যাল ফিচারটা কেমন থাকে লাং অ্যাবসেস? আমরা অনেকগুলি বললাম যে ক্যাভিটির কারণ, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে লাং অ্যাবসেস। তো লাং অ্যাবসেসের ক্যাভিটারি লিশনের রেডিওলজিক্যাল ফিচারটা থাকে হচ্ছে গ্যাস ফ্লুইড লেভেল থাকবে, যেটা আমরা আগেও বলেছি। দেখেন আপনারা এখানে একটা এয়ার ফ্লুইড লেভেল বা গ্যাস ফ্লুইড লেভেল থাকে। এটা হয় কেমন? ইউজুয়ালি রাউন্ডেড ইন শেপ। হ্যাঁ, এটা ফ্রন্টাল ভিউ অথবা ল্যাটারাল ভিউ, যেই ভিউটাই করি না কেন ইউজুয়ালি রাউন্ডেড থাকে, ঠিক আছে? এবং এটা মার্জিনস আর ইকুয়ালি সিন, সব দিক থেকেই মার্জিনগুলো দেখা যায়। আর সুপিরিয়র সেগমেন্ট অফ দ্য রাইট লোয়ার লোব ইজ দ্য মোস্ট কমন সাইট। রাইট লোয়ার লোবের এখানে আমরা জানি, কারণ এখানে যদি অ্যাসপিরেশন হয় তাহলে এই জায়গাটাতেই হয়, সেই জন্য এখানে একটা কমনলি পাওয়া যায়, ঠিক আছে? তাহলে দিজ আর দ্য ফিচার্স অফ রেডিওলজিক্যাল ফিচার্স অফ লাং অ্যাবসেস। যেটা বলছিলাম যে ম্যালিগনেন্ট ক্যাভিটারি লিশনের কিছু স্পেসিফিক ফিচার থাকে, যেটা দেখলে আমরা সাসপিশন করি যে এটা একটা ক্যাভিটারি লিশন হওয়ার সম্ভাবনা আছে। দেখুন এটা ওয়ালটা কেমন থিক, যেটা বলেছিলাম যে মোর দেন 5 মিলিমিটারের বেশি যদি হয়, এই 3 মিলিমিটার 5 মিলিমিটার এটা কিন্তু চেস্ট এক্সরেতে মেজার করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু যদি 100% চেস্ট এক্সরে করি আমরা, ডিজিটাল এক্সরে এখন করা হয় বেশিরভাগ, সেক্ষেত্রে আমরা হয়তো কিছুটা মেজার করতে পারবো। আদারওয়াইজ এই চেস্ট ওয়ালের এই ক্যাভিটারি ওয়ালের থিকনেসটা ইউজুয়ালি সিটি মেজারমেন্ট করা হয় সেখানে দেখে। তো এখানে দেখেই ভিজুয়ালি মনে হচ্ছে যে এটা মোর দেন 5 মিলিমিটারের বেশি হবে। এবং দেখেন ক্যাভিটারি যে লুসেন্সিটা আছে, এটা এই সলিড যে লিশনটা তার থেকে এক্সেন্ট্রিক্যালি প্লেসড আছে। এইরকম যদি একটা লিশন থাকে নিয়ার টু হাইলাম, তাহলে আমরা তাকে ম্যালিগনেন্ট লিশন হিসেবে চিন্তা করি। এইরকম দেখেন এখানে একটা লিশন আছে যার ক্যাভিটারি ওয়ালটা ইরেগুলার। যদি এইরকম ইরেগুলার থাকে তাহলেও বাই ডেফিনিশন দিস ইজ এ ম্যালিগনেন্ট ক্যাভিটারি লিশন। আমরা কখনো কখনো মাল্টিপল ক্যাভিটারি লিশনও চেস্ট এক্সরেতে পাই। তো মাল্টিপল ক্যাভিটারি লিশন যদি আমরা পাই, দেখেন দুই দিকেই আছে, কিন্তু এখানে অনেক 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 ক্যাভিটি, ছোট ছোট, তাই না? অনেক অনেক ক্যাভিটি আছে। তো মাল্টিপল ক্যাভিটারি লিশন বাইল্যাটারালি ইনভলভ এরকম যদি থাকে তাহলে মোস্ট লাইকলি আমরা ইনফেক্টিভ মনে করি। কখনো কখনো পালমোনারি টিউবারকুলোসিস হতেও পারে, আবার ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। আর এর আগে আমরা বলেছি যে মেটাস্টেটিক কার্সিনোমা যদি হয়, স্পেশালি স্কোয়ামাস সেল কার্সিনোমা যদি হয়, তাহলেও এরকম মাল্টিপল ক্যাভিটারি লিশন হিসেবে আমরা পেতে পারি। এখানে আমরা একটা চেস্ট এক্সরে দেখতে পাচ্ছি, যেখানে মাল্টিপল ক্যাভিটারি লিশন আছে। দেখেন ছোট 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 ক্যাভিটি আছে এর মধ্যে, ক্যাভিটি এবং ক্যাভিটি, ভেরিয়েবল সাইজ ইন দ্য লেফট আপার অ্যান্ড মিড জোন। কিন্তু তার মাঝখানে মাঝখানে দেখেন আপনার কিছু কিছু প্যাচি ওপাসিটিও আছে। হ্যাঁ, তাহলে যেহেতু এইরকম একটা ওপাসিটি, তার মধ্যে মাল্টিপল ক্যাভিটারি লিশন এবং আপার জোনের দিকে আছে, আমরা যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলি, এক নাম্বারই বলতে হবে পালমোনারি টিউবারকুলোসিস। তারপরে তো বাকি যেগুলো আছে, ফাঙ্গাল ক্যাভিটারি লিশন হতে পারে, কখনো কখনো ওজেনাস গ্র্যানুলোমেটোসিসও হতে পারে, তবে ইউজুয়ালি সিঙ্গেল প্রেজেন্ট করে। আর মাল্টিপল ক্যাভিটারি মেটাস্টেসিস তো থাকতে পারে। তবে এইটার মধ্যে প্রথম দিকে যদি আমরা বলি তাহলে অবশ্যই টিউবারকুলোসিসকে আমরা প্রথম দিকে বলবো, যেহেতু আপনাদের ছাত্রদের হিসেবে পরবর্তীতে যখন একটা এক্সরে দিবে, এটা হিস্ট্রি জানা না থাকলে আমাদের বলা ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এরকম বললে ভালো। এরকম আরেকটা মাল্টিপল ক্যাভিটারি লিশন, যেটার মধ্যে বেশ বড় বড় দুইটা লিশন আছে, হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে আমরা
ইউজুয়ালি লাং অ্যাবসেস বলবো, কারণ কি দেখেন এখানে প্যারেনকাইমাল লিশনের মধ্যে বা ওইরকম থিক ওয়াল বা প্যাচি কোনো শ্যাডো নাই, যেহেতু নাই সেই জন্য আমরা মনে করব যেটা একটা অ্যাকিউট লিশন। অ্যাকিউট লিশন মানে হচ্ছে ইউজুয়ালি ইনফেক্টিভ এবং লাং অ্যাক্সেস হওয়ার সম্ভাবনা বেশি। তবে ডিফারেন্সিয়াল হিসেবে যেহেতু আপার লোবের দিকে আছে, সেখানে আমরা পালমোনারি টিউবারকুলোসিস হিসেবেও একটা ডিফারেন্সিয়াল বলবো। এখানে দুইটা এক্সরে আছে, একটা চেস্ট এক্সরে পোস্টেরিয়র ভিউ এবং এই এক্সরেটারই ল্যাটারাল ফিল্ম। দেখেন এখানে মাল্টিপল ক্যাভিটারি লিশন আছে, কোনো এয়ার ফ্লুইড লেভেল কিন্তু তেমন স্পষ্ট বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো এরকম যদি এক্সরে থাকে মাল্টিপল ক্যাভিটারি লিশন ইনভলভিং বোথ লাং ফিল্ড, তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অনেক কিছুই হতে পারে। বেসিক্যালি এটাকে আমরা কিন্তু পায়োজেনিক বলবো, কিন্তু যেহেতু এয়ার ফ্লুইড লেভেল নাই, ইউজুয়ালি এই ধরনের মাল্টিপল ক্যাভিটারি লিশন এয়ার ফ্লুইড ছাড়া স্কোয়ামাস সেল কার্সিনোমাগুলিতে পাওয়া যায়, এবং আলটিমেটলি দিস ওয়াজ কনফার্ম বাই হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস। এরপরে আমরা যাব ব্রঙ্কিয়েকটেসিসে। ব্রঙ্কিয়েকটেসিসের আপনার রেডিওলজিক্যাল ফিচারগুলো কেমন থাকে? এখানে থাকবে ব্রঙ্কিয়েকটেসিস, আমরা জানি যে এগুলো ইউজুয়ালি মাল্টিপল হয়, ইউনিল্যাটারালও হতে পারে, বাইল্যাটারালও হতে পারে। তাহলে এইখানে যদি দেখি আমরা, দেখেন ইউনিল্যাটারাল ইনভলভমেন্ট আছে, ছোট ছোট সিস্টের মতো থিক ওয়াল, হ্যাঁ 2 মিলিমিটার বা 3 মিলিমিটারের মতো থিকনেস ওয়াল আছে, মাল্টিপল, ঠিক আছে। ট্রান্সলুসেন্ট শ্যাডো, তাহলে ডেসক্রিপশনটা আমরা সাধারণত বলি কেমন, মাল্টিপল রিং লাইক ট্রান্সলুসেন্স শ্যাডো। এরকম শ্যাডো যদি থাকে তাহলে কিন্তু আমাদের সাথে সাথে খেয়াল করতে হয় যেখানে কোনো ফাইব্রোসিস আছে কিনা। আমরা জানি যে ব্রঙ্কিয়েকটেসিস ইজ এ ক্রনিক প্রসেস, এবং ক্রনিক প্রসেস যদি থাকে তাহলে ইউজুয়ালি তার সাথে ফাইব্রোটিক চেঞ্জ থাকে। তো ফাইব্রোটিক চেঞ্জ আছে কিনা, যেমন এই এক্সরেটাতে তেমন খুব একটা বেশি ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখেন পরের এক্সরেটাতেই ওয়াইড স্প্রেড ইনভলভমেন্ট আছে অন দ্য রাইট সাইড, ফাইব্রোটিক ব্যান্ড আছে, এবং ফাইব্রোটিক ব্যান্ড থাকার জন্য দেখেন এদিকে মিডিয়াস্টিনামটা শিফটিং হয়ে গেছে টুয়ার্ডস দ্য সেম সাইড, এবং ট্রাকিয়াল শিফটিংও কিছুটা হয়ে গেছে টুয়ার্ডস দ্য সেম সাইড অফ দ্য লেশন। তো এরকম শ্যাডো থাকলে আমাদের খুঁজে দেখতে হবে যে ফাইব্রোটিক চেঞ্জ আছে কিনা, ট্রাকিয়াল শিফটিং আছে কিনা, অথবা ডায়াফ্রামেটিক ইলিভেশন আছে কিনা। এখানে অবশ্য এরকমটা নাই যদিও, তবে আপনাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে। এটাও একটা ব্রঙ্কিয়েকটেসিস, তবে সিস্টিক গুলো একটু খুব বড় বড়, এবং দেখেন কিছু কিছু এয়ার ফ্লুইড লেভেল আছে। তো এয়ার ফ্লুইড লেভেল যদি ব্রঙ্কিয়েকটেসিসের মধ্যে থাকে তাহলে আমরা মনে করি যে এটা একটা সিস্টিক চেঞ্জ হয়ে গেছে, এবং ব্রঙ্কিয়েকটেসিস গুলো সাইজগুলো বড় আছে। তো বড় থাকলে আমরা তাকে সিস্টিক ব্রঙ্কিয়েকটেসিস হিসেবে ক্লিনিক্যালি রেডিওলজিক্যালি ডায়াগনোসিস করি। এটা একটা ব্রঙ্কিয়েকটেসিস ক্লিনিক্যাল ভ্যারাইটিস। এটাও একটা চেস্ট এক্সরে, দুইটা চেস্ট এক্সরে। এখানেও দেখেন ব্রঙ্কিয়েকটেটিক চেঞ্জ আছে, অনেকগুলো চেঞ্জ আছে, এখানে কিছুটা ফাইব্রোটিক চেঞ্জ আছে, যার জন্য ট্রাকিয়াল শিফটিং টু দা সেম সাইড আছে। এখানেও ঠিক তাই, এখানে অনেকগুলো মাল্টিপল শ্যাডো আছে, মাল্টিপল শ্যাডো অনেকগুলো। এখানে কিছু ফাইব্রোটিক চেঞ্জ আছে, কিন্তু দেয়ার ইজ নো ট্রাকিয়াল শিফটিং। এরপরে আমরা যাচ্ছি যে দেখেন এখানে একটা শ্যাডো আছে, কিন্তু শ্যাডোর উপরের দিকে একটা লুসেন্সি আছে, ব্ল্যাক শ্যাডো আছে। জাস্ট ওইটাকে যদি আমরা একটু এনলার্জ করি, এনলার্জ করলে জিনিসটা হচ্ছে এরকম, একটা শ্যাডো, তার উপরে এবং ল্যাটারাল পার্ট দিয়ে একটা ব্ল্যাক শ্যাডো আছে। যদি এইরকম থাকে তাহলে আমরা চিন্তা করি যে ওয়েদার ইট ইজ পালমোনারি অ্যাসপারজিলোমা, যাকে মাইসোটোমা হিসেবে বলা হয়। তাহলে ডেসক্রিপশনটা কেমন, রেডিওলজিক্যাল একটা হোমোজেনাস ওপাসিটি শ্যাডো থাকবে উইথ ক্রিসেন্টিক এয়ার শ্যাডো অ্যাবাভ দ্য মাস। যদি এইরকম থাকে, অ্যাবাভ দ্য থাকে কেন, যেহেতু পেশেন্টটা দাঁড়ানো থাকে, দাঁড়ানো থাকলে যেই মাসটা থাকে ওইটা নিচের দিকে নেমে আসে, নেমে আসার জন্য এয়ারটা সাধারণত আমরা জানি বাতাসের ধর্ম উপরের দিকে যাবে, তাই বাতাসটা উপরের দিকে বা ল্যাটারাল দিকে চলে যাচ্ছে, মাসটা নিচের দিকে পড়ে যাচ্ছে, সেই জন্য এরকম উপরের দিকে ক্রিসেন্টিক একটা এয়ার শ্যাডো থাকে। যদি আমরা পেশেন্টকে
সুপাইন অবস্থায় সিটি চেস্ট করি তখন আবার দেখবেন যে ক্রিসেন্টিক এয়ার শ্যাডোটা আপনার অ্যান্টেরিয়র চেস্ট ওয়ালের দিকে হয়তো চলে আসছে। ঠিক তাই আমরা এরকম দেখতেছিলাম যে এখানেও একটা শ্যাডো আছে, যার উপরের দিকে একটা এয়ার শ্যাডো আছে, এখানেও ঠিক তাই একটা এয়ার শ্যাডো আছে। এটাকে আমরা যদি সিটি চেস্ট করি, যেটা বলছিলাম, দেখেন মাছটা নিচের দিকে পড়ে গেছে, উপরের দিকে এয়ার শ্যাডোটা চলে গেছে, মানে এয়ারের যে বেসিক ধর্ম সেই ধর্ম অনুযায়ী ও উপরের দিকে থাকে, ও উপরের দিকেই আছে। তাহলে এটা হচ্ছে আমরা রেডিওলজিক্যালি বলতে পারি দিস এ পালমোনারি অ্যাসপারজিলোমা অর মাইসোটোমা, পালমোনারি মাইসোটোমা। এরপর আমরা যাচ্ছি মাল্টিপল শ্যাডো যদি থাকে, মাল্টিপল শ্যাডো হানিকম্বিং যাকে আমরা বলি, এটা আসলে একটা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, স্পেশালি হচ্ছে সিটি ফাইন্ডিং। এটা চেস্ট এক্সে দেখে ডায়াগনোসিস করা অনেক সময় ডিফিকাল্ট এবং করা যায় না সাধারণত। তো যদি এরকম ছোট ছোট শ্যাডো থাকে বা নিচের দিকে, স্পেশালি যেটা আমরা আইএলডির সাথে পাই, যদি এরকম শ্যাডো থাকে সাসপিশন, আমরা যদি সিটি চেস্ট করি, সিটি চেস্ট করলে যখন আমরা এরকম ছোট ছোট মাল্টিপল শ্যাডো পেয়ে যাব, এবং আমরা যারা মৌচাক দেখেছি কখনো, সেই মৌচাকের মতো যাকে বলে হানিকম্বিং, সেই হানিকম্বিং শ্যাডোটা আমরা পেতে পারি। তাহলে এগুলো কেমন থাকে? সাইজ থাকে ইউজুয়ালি লেস দেন 1 সেন্টিমিটার, মাল্টিপল, এবং হানিকম্বিং ইজ এ সিটি ইমেজিং ডেসক্রিপ্টর referring to clusters cystic ear space between 3 to 10 millimeter in diameter, but occasionally as large as 2.5 centimeter. ছোট ছোটই থাকে সাধারণত, that are usually subpleural, peripheral and basal in distribution. মানে these are the features of ILD. It is formed by extensive interstitial fibrosis of the lung with residual cystic chains. মানে সিস্টিকের জন্য ট্র্যাকশন যেটা বলে, আমরা এটাকে অনেক সময় ট্র্যাকশন ব্রঙ্কিটিসিস হিসেবেও বলা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে হানিকম্বিং। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো ব্ল্যাক শেডো বিভিন্ন রকমের দেখতেছিলাম। এছাড়াও থাকতে পারে একটা বড় ব্ল্যাক শেডো। এতক্ষণ ছোট ছোট ব্ল্যাক শেডো দেখছিলাম আমরা। কখনো কখনো আমরা হোল একটা হেমিথোরাক্সি ব্ল্যাক দেখতে পেতে পারি। যদি এইরকম একটা ব্ল্যাক শ্যাডো পাই, তাহলে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে ওয়েদার ইট ইজ নিউমোথোরাক্স। যদি নিউমোথোরাক্স হয়ে থাকে, তাহলে নিউমোথোরাক্স হলেই এরকম ফুল একটা মার্জিন ব্ল্যাক শ্যাডো যদি থাকে, তাহলে তার সাথে সাথে চিন্তা করতে হয় যে তার কলাপস কোনো লাং মার্জিন দেখা যায় কিনা। সেই কলাপস লাং মার্জিনটা আমরা দেখার চেষ্টা করব। দিস ইজ দ্য কলাপস লাং মার্জিন। ঠিক আছে, তাহলে এটা কেমন থাকে? রেডিওলজিক্যাল ফিচার থাকে ভিজিবল ভিসারাল প্লুরাল এজ, কলাপস লাং or collapse lung margin is seen as a very thin sharp white line, যেটা আমি একটু আগে বলছিলাম। absence of bronchivascular margin peripheral to this line, একদিকে কোনো লাইন নাই, peripheral space are radiolucent compared to the adjacent lung. Lung may completely collapse, complete collapse আমরা এখানে দেখতেই পাচ্ছি। mediastinum should not shift away from the pneumothorax unless tension pneumothorax is present. কাজে আমাদের যদি এরকম একটা ব্ল্যাক শ্যাডো পাই, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এটা নিউমোথোরাক্স কিনা। যদি নিউমোথোরাক্স হয়ে থাকে, তাহলে আমাদের খুঁজতে হবে যে ওইখানে লাং মার্জিন, কলাপস লাং মার্জিন দেখা যায় কিনা। যদি কলাপস লাং মার্জিন দেখা যায়, তাহলে বুঝলাম যে দিস ইজ নিউমোথোরাক্স। এবং নিউমোথোরাক্স যদি পেয়ে যায়, তাহলে আমাদের খুঁজতে হবে যে ইজ দেয়ার এনি এভিডেন্স অফ টেনশন উইদিন দ্য নিউমোথোরাক্স। সেটা কি কি? ইন্টারকোস্টাল যে স্পেসগুলি আছে, এটার ওয়াইডেনিং। দেখেন আপনারা এটার তুলনায় যদি আমরা দেখি, তাহলে এগুলো ইন্টারকোস্টাল স্পেসগুলি ওয়াইডেন হয়ে গিয়েছে, এবং ট্রাকিয়াল শিফটিং, মানে এখানে যেহেতু একটা টেনশন আছে, ও পুশ করে অপোজিটে ছড়িয়ে দিবে, এবং মিডিয়াস্টিনাম যেটা আছে সেই মিডিয়াস্টিনামকেও সরিয়ে দিবে, আর ডায়াফ্রামটা ওইটাও নিচের দিকে সরিয়ে দিবে। তাহলে এভিডেন্স অফ টেনশন কি কি পাবো আমরা? ট্রাকিয়াল শিফটিং টু অপোজিট সাইড, mediastinal shifting to opposite side, intercostal space widening, আর deepening of the diaphragm. এগুলো যদি থাকে, তাহলে these are the evidence of tension and there is tension pneumothorax. টেনশন তাহলে যদি এরকম ব্ল্যাক শ্যাডো পাই, আমরা ব্ল্যাক শ্যাডো পেলে আমরা এরকম খুঁজবো যে লাং মার্জিন বা বর্ডার দেখা যায় কিনা। দেখেন এখানে একটা লাং বর্ডার দেখা যাচ্ছে। তা আমরা জানি যে সাধারণত যদি নিউমোথোরাক্স থাকে বা এরকম হাফ
ডিস্টেন্ডেড লাং থাকে, এটা হচ্ছে পার্শিয়াল কলাপস আছে। তো পার্শিয়াল কলাপস যদি থাকে তাহলে কেন হয়? ইউজুয়ালি ডিউ টু ট্রিটমেন্ট। এবং সেই ট্রিটমেন্টটা কি? একটা ইন্টারকোস্টাল টিউব সাধারণত দেওয়া থাকে, ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজ যেটা বলি, ওয়াটার সিল টিউব ড্রেনেজ। কাজে আমরা যদি এরকম একটা হেমিথোরাক্স ব্ল্যাক পাই, তার সাথে যদি লাং মার্জিন পাই, অবশ্যই আমাদের খুঁজে দেখতে হবে যে এখানে কোনো টিউব ড্রেন দেওয়া আছে কিনা। কারণ এটা কিন্তু পরীক্ষার সময় আমাদের প্রায়ই মিস হয়ে যায়। হয় খুব সুন্দর ফাইন্ডিং বলে ফেলবে যে হ্যাঁ আমি তো নিউমোথোরাক্স পেয়েছি, আমি তো এটা পেয়েছি, কিন্তু এখানে যে একটা টিউব আছে এই টিউবটা কিন্তু অনেকেই হয়তো খেয়াল করা হয় না। কাজে আপনাদের খেয়াল করতে হবে যদি এরকম একটা ফাইন্ডিং থাকে যে হাফ নিউমোথোরাক্স বা পার্শিয়াল নিউমোথোরাক্স সাথে কলাপস লাং মার্জিন আছে, নিচের দিকটা খেয়াল করতে হবে যে কোনো ইফিউশন আছে কিনা, আর মাঝখানে কোনো ইন্টারকোস্টাল টিউবের কোনো ড্রেন টিউব দেওয়া আছে কিনা। ঠিক আছে, এরকম টিউব ড্রেন দেওয়া থাকলে আমাদের আরো কিছু জিনিস খেয়াল করতে হবে। যে টিউব ড্রেন দেওয়া থাকলে আমরা জানি তার একটা কমপ্লিকেশন হিসেবে সাধারণত এমফাইসিমা, সাবকিউটেনিয়াস এমফাইসিমা ডেভেলপ করে, এবং সেই এমফাইসিমাটা যদি অল্প হয় একদিকে থাকবে, যদি বড় হয় তাহলে আস্তে আস্তে বড় হইতে থাকবে, এবং যদি কখনো সিভিয়ার হয়ে যায় তাহলে দেখা যাবে যে অ্যাজ এ হোল ট্রাঙ্ক এবং আর্ম সহ ইনভলভ করতে পারে, লাইক দিস পেশেন্ট। দিস এ সিভিয়ার নিউমোথোরাক্স। এবং এইটা যদি থাকে তাহলে আমাদের অবশ্যই খেয়াল করে দেখতে হবে যে পেশেন্টের নেক কেমন সোয়েলিং আছে, এবং নেক সোয়েলিং হয়ে পেশেন্টের ট্রাকিয়াল কম্প্রেশন হচ্ছে কিনা, পেশেন্ট ডিসনিয়া ডেভেলপ করতেছে কিনা। কাজেই এক্সরে দেখার সাথে সাথে পেশেন্টকেও আমাদেরকে খুব কেয়ারফুলি দেখে ফেলতে হবে যে এই জিনিসগুলো আছে কিনা। তাহলে আমাদের লাং প্যারেনকাইমার ভেতরে যেমন আমরা ব্ল্যাক শ্যাডো দেখছি বা খুঁজছি, যখন আমাদের এরকম কিছু হাবিজাবি ছবির মতো মনে হবে তখন খেয়াল করে দেখতে হবে যে হোয়েদার ইট ইজ সাবকিউটেনিয়াস এয়ার ট্র্যাপিং কিনা। যদি এরকম থাকে ইন্টারকোস্টাল টিউব ড্রেন পাওয়া যায় তাহলে দিস ইজ সাবকিউটেনিয়াস এমফাইসিমা, নাথিং বাট সাবকিউটেনিয়াস এমফাইসিমা। ঠিক আছে, খুব রিয়ারলি আসলে নিউমোমিডিস্টিনামও কখনো কখনো পাওয়া যায় ব্ল্যাক শ্যাডো হিসেবে। এখানে দেখেন আপনারা যে ট্রাকিয়ার এবং প্যারাট্রাকিয়াল এরিয়ার পর দিয়েই একটা কালো শ্যাডোর মতো দেখা যাচ্ছে, খুব মাইনুট। হ্যাঁ, এই জন্য অ্যারো দেওয়া আছে। খুবই রেয়ারলি চেস্ট এক্সরেতে এটা ডায়াগনোসিস করা হয় এবং বুঝতে পারা যায়। এটা ইউজুয়ালি ডায়াগনোসিস করা হয় সিটি চেস্ট দিয়ে। তবে সেট যদি থাকে, ধরেন যে কারো কোনো একটা পেশেন্টের আপনার মিডিয়াস্টোমি করা আছে, হ্যাঁ, অথবা থোরাকোস্কোপি করা হয়েছে, এরকম কোনো কন্ডিশন যদি করা হয়ে থাকে বা আগে সিস্টানোটমি করা আছে, এই সমস্ত কন্ডিশনগুলি যদি থাকে তাহলে আমাদের কিন্তু খেয়াল করে দেখতে হবে যে এরকম নিউমোমিডিয়াস্টিনাম আছে কিনা। যে পেশেন্টে যদি চেস্ট পেইন ফিল করে তাহলে সাধারণত দেখতে হয়। এটা খুবই রেয়ারলি পাওয়া যায় আসলে, চেস্ট এক্সরেতে ইউজুয়ালি ডায়াগনোসিস করা যায় না। তারপরও যেহেতু এটা একটা ব্ল্যাক শ্যাডোর পার্ট, সেই জন্য আমরা এখানে ব্ল্যাক শ্যাডোর পার্ট হিসেবে একটা চেস্ট এক্সরে দেখে নিলাম। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের ব্ল্যাক শ্যাডোর উপর লেকচার। আমরা আশা করি আপনাদের এই লেকচারটা সবার উপকারে লেগেছে এবং আপনাদের হয়তো কিছুটা হয়তো কাজে লেগেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ ডক্টর ফেরদৌস স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মূল্যবান প্রেজেন্টেশনটার জন্য। এবং আমি জানি না স্যার এক্স এর উপরে আরো কন্টিনিউ করবেন কিনা। হোয়াইট শ্যাডোজ এর উপর ব্ল্যাক শ্যাডোজ আসছে আজকে, এবং তারপরে আগামী দিনে কি আসবে নট শিওর। বাট গত 2 দিনে আমরা চেস্ট এক্সরে যে দুইটা মেইন পার্ট হোয়াইট শ্যাডোজ এবং ব্ল্যাক শ্যাডোজ এর উপরে আলোচনা শুনলাম। এবং স্বাভাবিকভাবে যেহেতু এক্সরে আমাদের দৈনন্দিন জীবনে ক্লিনিশিয়ানদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সো এখানে কোশ্চেনেরও কোনো অভাব নেই। এবং আজকের সাথে রেলেভেন্ট হোক বা প্রিভিয়াস লেকচারের সাথে রেলেভেন্ট হোক, অনেক কোশ্চেনই আসছে এখানে। সো আমি এখন কোশ্চেন আনসার সেশনে চলে যাচ্ছি। এখানে যেগুলো আমরা হাতে পেয়েছি সেখান থেকে কিছু কোশ্চেন আমি স্যারদের সামনে তুলে ধরবো আর কি। প্রথমে আমি শুরু করি। ডক্টর সামিন ইসা কোশ্চেন করেছেন, যদি এটা আজকে প্রেজেন্টেশনের সাথে সেভাবে রিলেট না, তারপর জানতে চাইবো মিনিমাম ডিসটেন্স মেইনটেইনড হোয়েন এন এক্সরে ইজ টেকেন। এটা স্যার সম্ভবত উনি মনে জানতে চাচ্ছেন যে একজন এক্সরে করার সময় আরেকজন ভিতরে থাকলে কতটা দূরে থাকতে পারবেন, এরকম কিছু জানতে চেয়েছেন মনে হয় আর কি। ফেরদৌস স্যার যদি কিছু বলেন এই সম্পর্কে। আচ্ছা, না আমরা জানি যে চেস্ট এক্সরে না, যে কোনো এক্সরে সিটি স্ক্যান এখানে কিন্তু খুব রেডিয়েশন এক্সপোজার হয়, এবং রেডিয়েশন এক্সপোজারকে প্রিভেনশন করার জন্য যে রেডিওগ্রাফার, আপনারা জানেন যে আজকাল
যেখানে এক্সরেগুলো করা হয় সেগুলো কিন্তু দেয়াল, পুরো দেয়াল থাকে, 10 ইঞ্চি দেয়াল থাকে এবং ভেতরে আইডিয়ালি লেড শিট দিয়ে পার্টিশন করা থাকে। গেট পর্যন্ত কিন্তু লেড শিট দিয়ে পার্টিশন করা থাকে যেন এক্সপোজার টু রেডিয়েশন না হয়। সেই জন্য যে পেশেন্ট শুধু তাকেই অ্যালাউ করা হয় যে রেডিওগ্রাফার যে গ্রাফিং যে রুমটা আছে সেখানে অ্যালাউ করা হয়। কখনো কখনো পেশেন্ট হয়তো অনেক সময় খারাপ থাকে যার জন্য অ্যাটেন্ডেন্সকে অ্যালাউ করা হয় যাতে পেশেন্টের কোনো প্রবলেম না হয় সেই জন্য। এখানে আপনার জানেন যে বিম যে দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে রেডিয়েশনটা এক্সপোজারটা বেশি হয়ে থাকে, কাজে বিমের অপোজিট সাইডে অ্যাটেন্ডেন্সদেরকে না দাঁড়ানোই ভালো। এটা আসলে এরকম ভাবে বলা নাই যে কতটুকু পর্যন্ত যেতে পারে, তবে আমি যতটুকু শুনেছি আর কি যারা রেডিওগ্রাফার বা রেডিয়েশন নিয়ে কাজ করে তাদের কাছ থেকে, এটা কিন্তু আপনার 1/2 কিলো পর্যন্ত নাকি আপনি যদি ওপেন এয়ারেতে দেন যেতে পারবে রেডিয়েশন। কাজেই আপনার সেফ ডিস্টেন্সটা বজায় রাখাই আর কি ভালো। কতটুকু আসলে গেলে এটার এক্সপোজারটা হবে এটা ওরকম ভাবে ক্লিন কাট করা নাই। তবে আপনি যদি রুমের মধ্যে থাকেন তাহলে আপনি অবশ্যই অনেক হাই ডোজ রেডিয়েশন এক্সপোজার হচ্ছে কিন্তু। হ্যাঁ, আজকালকার মেশিন তো এক্সরে সবই অনেক, ধরেন যে 500-র উপরে ম্যাক্সিমাম এক্সরে গুলো, 500 mm এর উপরে। কাজেই যত বাড়বে আপনার রেডিয়েশন এক্সপোজার তত বেশি হবে। হ্যাঁ, কাজেই এখানে অ্যাটেন্ডেন্সকে না থাকা এটাই আসলে বেটার। রাইট স্যার। স্যার এখানে মাহমুদ হাসান স্যার আছেন, স্যার অনেক অভিজ্ঞ মানুষ, স্যারের অনেক দিনের এক্সপিরিয়েন্স। স্যারের কাছে আমি জানতে চাবো রিলেটেড একটা কোশ্চেন, যে একজন জানতে চেয়েছেন যে এরকম কিছু স্যার আছে কিনা যে বছরে একটা মানুষ কয়টা এক্সরে করতে পারবে, এক। আর স্যার যে জিনিসটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, যদি প্রেগনেন্সিতে আমাদের এক্সরে করা দরকারই হয় তাহলে সেটা করা কতটুকু সেফ, আর করলেও কোনো প্রিকশন নেওয়ার কিছু আছে কিনা স্যার, কোনো মেজার্স নেওয়া বা কোনো প্রোটোকল আছে কিনা এক্সরে কিভাবে এক্সরে করব সেটা। আমি উত্তর দেবো? হ্যাঁ, তাহলে ওই পরেরটা থেকে শুরু করি। প্রেগন্যান্সিতে অ্যাকচুয়ালি কোনো এক্সরে না করাই ভালো। তবে যদি আপনার করতেই হয় তাহলে আপনার অ্যাবডোমেনটা শিল্ড করে, লেড শিল্ড দিয়ে অ্যাবডোমেনটা শিল্ড করে তারপরে চেস্ট এক্সরেটা নেওয়া যেতে পারে। আর বছরে কয়টা এক্সরে নিতে হবে এইটা অ্যাকচুয়ালি আপনার এই যে রেডিয়েশন মাপার জন্য আপনার এক ধরনের আপনার ব্যাজ আছে, এর মধ্যে আপনার ওই রেডিয়েশন হলে ওর ভিতরে যে কত সেন্সিটিভ জিনিসটা আছে ওটা আবার আপনার মেশিনে মাপলে কতটা রেডিয়েশন হলো এটা বোঝা যায়। তো ওই যারা আপনার রেডিওলজিতে কাজ করেন, রেডিওগ্রাফার বা রেডিওলজিস্ট, তারা সাধারণত এরকম আপনার রেডিও সেন্সিটিভ ব্যাজ ইউজ করেন এবং মাঝে মাঝে এটা দেখা হয় যে অ্যাকচুয়ালি এটা এক্সিড করছে কিনা। তো জেনারেলি হলো যে আপনার ধরেন যে আমরা যারা ব্যাজ ইউজ করি না, রোগী বা মানে ডাক্তার হলে, প্রথম কথা হচ্ছে যে ডাক্তার হলে কিন্তু ডাক্তার তো শুড নট বি এক্সপোজ টু অ্যান এক্সরে উইদাউট প্রপার প্রিকশন। এটা হলো একটা কথা। কারণ ডাক্তারদের কিন্তু অনেক সময় আপনার ওই রেডিওলজি রুমের মধ্যে প্রসিজিওর করার জন্য যেতে হয়। এর মধ্যে যেমন ধরেন যারা কার্ডিওলজির আপনার এনজিওগ্রাফি করেন, তারপরে আপনার ধরেন ব্রঙ্কোগ্রাফি করেন, তারপরে আপনার ইআরসিপি করেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা। তো এই ধরনের অনেক প্রসিজিওরে আপনার, তারপরে যারা আপনার নিউরোলজিস্ট তারাও আপনার সেরেব্রাল এনজিওগ্রাম করেন। তো তাদের ওই এক্সরের মধ্যে থাকতে হয়, কিন্তু দে শুড টেক প্রপার প্রিকশন যাতে আপনার এই যে লেড শিল্ড করে। এবং তারপরেও কিন্তু আমার মনে হয় যে এটা অবশ্য আমি অতটা ঠিক জানি না, কিন্তু দে শুড ইউজ এ মিটার যাতে কতটা এক্সপোজার হচ্ছে সেটা মাপা যায় আর কি। আর রুগী যদি হয় তাহলে রুগীর দরকার না হলে এক্সরে করা উচিত। মানে অনেক রুগী আছে বলে স্যার আমার একটা এক্সরে করে দেন, এরকম রুগী কিন্তু পাওয়া যায়, এসে বলে আর কি। তো আনলেস দেয়ার ইজ ইন্ডিকেশন one should not be exposed to an X-ray. Thank you. Thank you, sir. ফেরদৌস স্যারের কাছে আমি নেক্সট কোশ্চেন করব। সামিন ইসাকের আরেকটা কোশ্চেন ছিল এবং অনেকেই এই ব্যাপারটাতে স্যার জানতে চেয়েছেন, কয়েকজনে জিজ্ঞেস করেছেন। আপনি দুইটা জিনিস আজকে পড়িয়েছেন, একটা হচ্ছে বুলা আর একটা হচ্ছে নিউমেটোসিল। অনেকের প্রশ্ন হচ্ছে যে বুলা এবং নিউমেটোসিল এই দুটিকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? ফেরদৌস স্যার। ধন্যবাদ। আমি কিন্তু কি লেকচারের সময় বলে দিয়েছি যে বুলা এবং নিউমেটোসিলকে বোঝার জন্য কয়েকটা পয়েন্ট। তার মধ্যে একটা হচ্ছে যদি একটা চেস্ট এক্সরেতে একটা ব্ল্যাক শ্যাডো পাই, তার সাথে যদি একটা হেয়ার লাইন শ্যাডো পাই এবং লাইনটা হচ্ছে কিছুটা ইনকমপ্লিট যদি হয় তাহলে এটা হচ্ছে মোর ইন ফেভার অফ বুলা।
আর নিউমেটোসিলটা বলেছিলাম যে আমরা ফুল সার্কেল যদি দেখতে পাই, ফুল সার্কেলটা যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে মোর ইন ফেভার অফ নিউমেটোসিল। কিন্তু এটা কিন্তু একদম 100% কি কনফার্ম না আসলে। এটাকে মোর কনফার্ম করার জন্য আলটিমেটলি ইউ হ্যাভ টু ডু দ্য সিটি চেস্ট। কিন্তু রেডিওলজিক্যাল চেস্ট এক্সরেতে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে মোটামুটি এরকম। এবং বুলার সাথে সাধারণত একটা বলেছিলাম যে সিওপিডির ব্যাকগ্রাউন্ডে, এমফাইসিমার ব্যাকগ্রাউন্ডে সাধারণত বুলাগুলি পাওয়া যায়। কাজে আমরা যদি লাং ফিল্ডের মধ্যে এমফাইসিমেটাস চেঞ্জ পাই, একটা ব্ল্যাক শ্যাডো পাই, একটা মার্জিন থিন হেয়ারলাইন শ্যাডো পাই, তাহলে আমরা এটাকে ইউজুয়ালি বুলা হিসেবে ধরে নিব। আর একটা রাউন্ডেড শ্যাডো, ইউজুয়ালি নর্মাল লাং, হ্যাঁ, এরকম যদি পাই তাহলে তাকে আমরা নিউমেটোসিল হিসেবে চিন্তা করব। জুবায়ের রাফি জানতে চেয়েছেন যে আমরা কি চেস্ট রেতে হার্টের মধ্যে কোনো ব্লাড ক্লট থাকলে সেটাকে কি বুঝতে পারি কিনা স্যার? ব্লাড ক্লট ইন হার্ট ইন চেস্ট রে, চেস্ট এক্সরেতে হার্টের ক্লট যদি এটা লং স্ট্যান্ডিং হয়, কখনো যদি ক্যালসিফিকেশন হয়ে গিয়ে থাকে, অর্গানাইজড হয়ে গিয়ে, তাহলেই শুধুমাত্র হয়তো দেখা যাবে। আদারওয়াইজ নর্মাল যদি আর কি শর্ট ডিউরেশনের ক্যালসিফিকেশন হয় তাহলে এটা ভিজিবল হবে না, নরমালি আমরা আসলে ব্লাড বুঝতে পারার কথা না, পাওয়া যাবে না। স্যার এখানে দুইটা কোশ্চেন আছে। সৈয়দ তানভীর জানতে চেয়েছেন যে দুইটা জিনিস স্যার, চেস্ট এক্সরেতে একটা হচ্ছে পালমোনারি এম্বোলিজমে কি পাবো আমরা, আর একটা হচ্ছে পালমোনারি ইডিমা হলে কি পাবো। পালমোনারি এম্বোলিজম যদি হয়, ইউজুয়ালি আমরা বলি যে ছোট ভ্যাসেলে যদি পালমোনারি এম্বোলিজম হয় তাহলে কিন্তু এই চেস্ট এক্সরেতে অনেক সময় ওইরকম টিপিক্যাল যে পালমোনারি এম্বোলিজমের ফিচার এটা কিন্তু পাওয়া যায় না। যদি ধরেন যে একটা সেগমেন্টাল পর্যন্ত, বড় একটা সেগমেন্ট, একটা লোব পর্যন্ত যদি ইনভলভ থাকে তাহলে কিন্তু টিপিক্যাল ফিচারগুলি সাধারণত পাওয়া যায়, যাকে বলি আমরা ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম। তো ওইরকম যদি হয় তাহলে কি হয় যে শ্যাডোগুলি পাওয়া যাবে ট্রায়াঙ্গুলার, কিছু পিরামিডাল শেপড, হ্যাঁ, অ্যাপেক্সটা থাকবে তার পালমোনারি হাইলামের দিকে, কারণ আমরা জানি ভ্যাসেলগুলো ওইখান থেকে পেরিফেরিতে গিয়ে আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন হইতে থাকে, ছড়াতে থাকে। তো ছড়াতে থাকলে ব্লকটা যেখানে হয়েছে তার ডিস্টাল সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, পালমোনারি লাং প্যারেনকাইমাটা ওই জায়গাটা সাদা দেখা যাবে। তাহলে একটা পিরামিডাল শেপ থাকবে যার বেসটা থাকবে পেরিফেরিতে। আমরা জানি যে প্লুরা পেরিফেরি পর্যন্ত আছে, প্যারাইটাল প্লুরা দেয়ালকে টাচ করা আছে, ওই দিক থেকে বেসটা থাকবে এবং অ্যাপেক্সটা থাকবে টুয়ার্ডস দ্য হাইলাম। এইরকম একটা ট্রায়াঙ্গুলার শ্যাডো যদি থাকে তাহলে এটা আমরা পালমোনারি এম্বোলিজমে, স্পেশালি ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম যদি হয় তাহলে আমরা এটা পাবো। কিন্তু যদি মাইক্রো এম্বোলিজম হয় বা ছোট ছোট এম্বোলিজম হয় তাহলে কিন্তু আমরা প্যাচি কনসলিডেশন হিসেবে পাবো। সেক্ষেত্রে কিন্তু টিপিক্যাল যেই ফিচারটা বললাম আমরা সেটা কিন্তু পাওয়া যাবে না, এটা হলো এম্বোলিজমের ক্ষেত্রে। আর পালমোনারি ইডিমা যদি হয় তাহলে আমরা জানি পালমোনারি ইডিমাতে কেমন থাকে ফিচারগুলো। এটা হচ্ছে পালমোনারি হাইলামের ভ্যাসেলগুলো থাকে প্রমিনেন্ট, কনজেস্টেড, এবং তার থেকে আস্তে আস্তে ছোট ছোট ভ্যাসেলগুলি কনজেশন হতে হতে পেরিফেরি দিকে ছড়িয়ে যায়। তো যার জন্য চেস্ট এক্সরে পিএ ভিউতে যদি আমরা তাকাই তখন দেখা যায় কেমন একটা ব্যাটুইং এর অ্যাপিয়ারেন্স, দুই দিকে সিমেট্রিক্যালি থাকে, ইউজুয়ালি একটা ব্যাটুইং অ্যাপিয়ারেন্সের মতো থাকে। এইটা যদি থাকে তাহলে আমরা তাকে পালমোনারি ইডিমা বলি। এবং সেক্ষেত্রে কিন্তু খেয়াল করতে হবে যে এখানে ইডিমাটা হচ্ছে ইউজুয়ালি হার্টের জন্য, কাজেই হার্টেরও কিন্তু কার্ডিয়াক শ্যাডোটা অনেক ক্ষেত্রেই বড় পাওয়া যায়। মানে হার্টের একটা প্যাথোলজি সেকেন্ডারি হয়ে পালমোনারি ইডিমা হচ্ছে, এটাও বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায়। অথবা কার্ডিয়াক শ্যাডোর কোনো চেঞ্জ, হয়তো রাইট ভেন্ট্রিকুলার টাইপ হাইপারট্রফি, হ্যাঁ, অথবা বাইভেন্ট্রিকুলার টাইপের হাইপারট্রফি, কার্ডিয়াক এনলার্জমেন্ট শ্যাডো, হ্যাঁ, এগুলো পাওয়া যায় সাথে। স্যার এবং এর সাথে আমাদের মনে হয় এটাও মনে রাখতে হবে যে পালমোনারি এম্বোলিজম হলে চেস্ট টেস্টে নরমালও পেতে পারি স্যার আমরা। আমি যেটা বলছিলাম যে ছোট এম্বোলিজম হয় তাহলে নরমাল পেতে পারি, এবং যদি খুব আর্লি এম্বোলিজম হয় তাহলেও সেটা আমরা নরমাল পেতে পারি। এটা অর্গানাইজ হইতে সময় লাগে, সেই জন্য ইমিডিয়েটলি আমরা চেস্ট এক্সরে নরমাল পেতে পারি। থ্যাংক ইউ স্যার।
স্যার আমাদের ক্লিনিশিয়ানদের জন্য এবং বাংলাদেশের পার্সপেক্টিভ টিউবারকুলোসিস খুব কমন একটা জিনিস, এবং বলা হয় যে টিউবারকুলোসিসে যদি কেউ কোশ্চেন আনসার করতে না পারে তাহলে সে পাস করবে না। একই কথা এক্সরের ক্ষেত্রে, যে টিবির এক্সরে মিস করা যাবে না, সোজা কথা। স্যার আমাদের এখানে মাঝখানে অভিজ্ঞ স্যার আছেন, প্রফেসর মাহমুদ হাসান স্যার। স্যার জীবনে অনেক এক্সরে দেখেছেন এবং স্যারের অবশ্যই এই টিবির প্রতি এক্সরের প্রতি এক্সপোজারটা সবচেয়ে বেশি। সেই জন্য আমি মাহমুদ হাসান স্যারের কাছে জানতে যাব, ডক্টর নিগার সুলতানা জানতে চেয়েছেন ফিচার্স অফ অ্যাক্টিভ টিউবারকুলোসিস ইন চেস্ট এক্সরে। মানে স্যার চেস্ট এক্সরেতে কি কি রেডিওলজিক্যাল ফিচার থাকলে আমরা সেটাকে অ্যাক্টিভ টিউবারকুলোসিস বলে আমরা চিন্তা করব স্যার? অ্যাক্টিভ টিউবারকুলোসিস কিন্তু আপনার সব সময় বলা যায় না আর কি, তবে অনেক ক্ষেত্রে বলা যায় যে আপনার যদি ইনফিল্ট্রেটস থাকে, আপনার মূল শ্যাডো বা তার আশেপাশে ইনফিল্ট্রেশন থাকে, আপনার সফট শ্যাডোজ, তাহলে সেটা অ্যাক্টিভিটির একটা লক্ষণ। আর বড় কথা হলো যে এই শ্যাডোটা যদি ওভার টাইম চেঞ্জ হয়, এটাও কিন্তু অ্যাক্টিভিটির লক্ষণ। তো কাজেই আপনার অ্যাক্টিভিটি, আপনার এটা রেডিওলজিক্যালি এটা ওয়ান অফ দি প্যারামিটার। শুধু রেডিওলজি দেখে অ্যাক্টিভ পালমোনারি টিউবারকুলোসিস বলা সবসময় ঠিক বলা যাবে না, তবে এইগুলি থাকলে, যে ধরেন ক্যাভিটি আছে, পাশে ইনফিল্ট্রেট আছে, অথবা আপনি যদি আগের এক্সরে এবং পরের এক্সরে দেখে দেখেন যে শ্যাডো চেঞ্জ হচ্ছে, তাহলে সেটা অ্যাক্টিভ লিশন বলা যায়। আর যখন আপনার লিশন হিল করে যায় তখনও শ্যাডো থেকে যায়, কিন্তু এগুলি সাধারণত ডেন্স শ্যাডো হয় এবং আশেপাশে ইনফিল্ট্রেট থাকে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন আমি জানতে চাবো স্যার ফেরদৌস স্যারের কাছে, এটা অনেকে কমনলি জিজ্ঞেস করছে স্যার, যদিও আপনি এটাকে আপনি প্রেজেন্টেশন সময় টাচ করে গেছেন, কিন্তু আমি বলবো স্টুডেন্টদের সাথে একটু আবার হাইলাইট করার জন্য। হাউ টু সাসপেক্ট ক্যাভিটারি ম্যালিগন্যান্সি? স্যার ক্যাভিটারি লেশনে অনেকগুলো ডিডি থাকে, কিন্তু ক্যাভিটারি কি কি ফিচার থাকলে আমরা সেক্ষেত্রে ক্যাভিটারি ম্যালিগন্যান্সিটাকে সাসপেক্ট করব? আমরা একটা স্লাইডে ছবি দিয়ে দেখিয়েছিলাম যে ক্যাভিটারি লিশন যদি স্পেসিফিক কয়েকটা ফিচার, একটা হচ্ছে যদি ওয়ালটা থিক থাকে মোর দেন 5 মিলিমিটার, এক নাম্বার। দুই নাম্বার, যদি ক্যাভিটিটা যে সলিড লিশনটা আছে তার থেকে সেন্টার না থেকে পেরিফেরির দিকে থাকে, যাকে বলে এক্সেন্ট্রিক, দুইটা। থার্ড পয়েন্ট হচ্ছে যদি ক্যাভিটারি ওয়ালটা ইরেগুলার থাকে, মানে কোনো জায়গায় বেশি মোটা, কোনো জায়গায় একটু থিন, এরকম যদি থাকে, এই তিনটা পয়েন্ট মোর ইন ফেভার অফ ক্যাভিটারি লিশন। তবে যেহেতু আমরা এটাকে সাসপেক্ট করি ক্যাভিটারি লিশন ম্যালিগনেন্সি, তাহলে আপনাকে আরেকটুকু খেয়াল করতে হবে, আমি যদি ওই প্রেজেন্টেশনে বলিনি, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে বনি কোনো লিশন আছে কিনা। বনে যদি কোনো লিশন থাকে, ওই ক্যাভিটারি লিশনের সাথে যদি আপনার সাথে হাইলার শ্যাডো থাকে, ওই ক্যাভিটারি লিশনের সাথে যদি আপনার হাইলার লিম্ফ্যাডনোপ্যাথি থাকে, হ্যাঁ, এবং দেখা গেল যে সাথে আপনার একটা ডায়াফ্রামেটিক ইলিভেশনও আছে, যদি এইরকম কিছু ফাইন্ডিং থাকে, তাহলে কিন্তু আমরা সাধারণত ধরে নেই দিস ইজ ম্যালিগনেন্সি। অথবা যদি ইফিউশন থাকে, কাজে এই এতগুলি ফিচার যদি সাথে অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে আমি কিন্তু ইউজুয়ালি তাকে ক্যাভিটারি লিশন ডিউ টু ম্যালিগনেন্সি চিন্তা করি। আমরা যদি আজকে শুধু ব্ল্যাক শ্যাডো পড়ছিলাম, সেই জন্য আমরা কমপ্লিকেটেড এক্সরেগুলো আলোচনা করিনি, কিন্তু প্লেন একটা ক্যাভিটারি লিশন যদি থাকে, তাহলে এই তিনটা জিনিস আমরা অবশ্যই বলবো, থিক ওয়াল, এক্সেন্ট্রিক, ইরেগুলার ওয়াল, এই তিনটা জিনিস যদি থাকে তাহলে দিস ইজ ক্যাভিটারি লিশন ডিউ টু ম্যালিগনেন্সি। সাথে যদি ওই ফাইন্ডিং গুলো থাকে যে একটা বনি লিশন বা বনি লাইটিক লিশন আছে, লিম্ফ নোড এনলার্জমেন্ট আছে, ইফিউশন আছে, ডায়াফ্রামেটিক ইলিভেশন আছে, যদি এগুলো থাকে তাহলে আমরা চিন্তা করব দিস ইজ ম্যালিগনেন্সি। থ্যাংক ইউ স্যার। আর শুধুমাত্র যদি ক্যাভিটারি দিকে যাই, তাহলে আমরা তিনটা কথা মিলি, একটা হচ্ছে থিক ওয়াল, একটা এক্সেন্ট্রিক, এবং তার সাথে হচ্ছে আপনার ইরেগুলার মার্জিন, আর সাথে আপনি যেগুলো বললেন অ্যাসোসিয়েট আদার্স ফিচার গুলো থাকতে বলছেন। জি স্যার। স্যার ব্ল্যাক এর সাথে, যেহেতু ব্ল্যাক নিয়ে কথা বলছি, ব্ল্যাক শেডের মাঝখানে আরেকজন জানতে চেয়েছেন মিস্টার পার্থ, যে ইম্পর্টেন্স অফ ভাস্কুলার মার্কিং ইন ব্ল্যাক শেডোস। বুঝতে পারতেছি না। ইম্পর্টেন্স অফ ভাস্কুলার মার্কিংস ইন ব্ল্যাক শেডোস। ইম্পর্টেন্স অফ ভাস্কুলার মার্কিং আমরা কিন্তু কয়েকটা এক্সে দেখেছিলাম যে ভাস্কুলার মার্কিং না থাকা মানে হচ্ছে যে ওই জায়গায় কোনো লাং প্যারেনকাইমা নাই, মানে ওই জায়গাটা ডিভয়েড অফ লাং প্যারেনকাইমা, ইট ইজ ফিল্ড বাই এয়ার।
তো এয়ার যদি ফিল্ড হয়ে থাকে ওই জায়গা তো ভেসেল থাকবে না, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। জি স্যার। ঠিক আছে স্যার, আপনি যদিও উল্লেখ করে গেছেন, সামিন জানতে চেয়েছেন যে হানিকম্বিংটা সম্বন্ধে যদি একটু আবার বলে দেন স্যার। হানি কম্বিং তো আমরা বললাম যে এটা আসলে ছোট ছোট সিস্টিক লিশন যদি থাকে, মাল্টিপল ছোট ছোট লিশন যদি পাওয়া যায় তাহলে তাকে আমরা হানি কম্বিং বলি। এটা চেস্ট এক্সরেতে কিন্তু অনেক সময় মিস হয়ে যায়। হ্যাঁ, একদম একটা প্যাচি ওপাসিটির মতো নিচের দিকে মনে হবে, দেখলে হয়তো আমরা অনেক সময় বুঝতে পারবো না যে এখানে কোনো চেঞ্জ আছে। এগুলো যদি আপনার একটুকু বড় হয়ে থাকে কখনো, হ্যাঁ, যেটাকে বললাম আমরা 2 to 3 মিলিমিটার পর্যন্ত হতে পারে, তার উপরে যদি আমরা 3 সেন্টিমিটার পর্যন্ত যদি হয়ে থাকে, আপ টু এইরকম যদি ছোট ছোট মাল্টিপল শ্যাডো যদি আমরা চেস্ট এক্সরেতে পাই তাহলে হানিকম্বিং। কিন্তু হানিকম্বিংটা ইউজুয়ালি ডায়াগনোসিস করা হয় চেস্ট সিটি স্ক্যান দিয়ে, যেখানে আসলে ওই যে ডায়ামিটারগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি মাপা সম্ভব। চেস্ট এক্সরেতে আসলে এই ডায়ামিটার এবং এই ছোট জিনিসগুলো অনেক সময় মাপা সম্ভব না, এবং এইটাকে আপনাকে ব্রঙ্কিকটিসিসের মতো মনে হবে। যদি একটু বড় বড় হয় তাহলে ব্রঙ্কিকটিসিসের সাথে কনফিউশন হবে এবং ব্রঙ্কিকটিসিসে আমরা বলবো। কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে হানিকম্বিং ইজ এ সিটি ডেসক্রিপশন, মানে আপনার সিটিতে এটাকে ডিসক্রাইব করা হয় যে দিস ফাইন্ডিংস আর ইন টিপিক্যাল অফ হানিকম্বিং অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, এইখানে আমি আবার মাহমুদ হাসান স্যারের কাছে ফিরে যাব। স্যারের অভিজ্ঞতার আলোকে আমি জানতে যাব, যেহেতু রিলেশন চলে আসছে ব্রঙ্কিকটিসিস আইএলডি এগুলো নিয়ে কথা। স্যার যদি একটু স্টুডেন্টদের উদ্দেশ্যে বলেন যে ব্রঙ্কিকটিসিস এবং আইএলডি এই দুইটার মাঝখানে কিভাবে রেডিওলজিক্যালি ডিফারেন্সিয়েট করা যায় এই জিনিসটা। তারপর ফেরদৌস স্যার বলেন হানিকম্বিং এর কথা, এবং আমি এখানে আরেকটা কোশ্চেন অ্যাড করে দিব স্যার, হানিকম্বিং, রেটিকুলোনডুলার শ্যাডো, রিং শ্যাডো এগুলোর মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করা সম্ভব রেডিওলজিক্যালি স্যার? এগুলো আমাদের ফেরদৌসুর রহমান সাহেব কিন্তু বলেছেন যে আপনার এই ব্রঙ্কিয়াকটিসিস তো একটা লোকালাইজড ডিজিজ। এটা সাধারণত কোনো এক জায়গায়, মানে ইউজুয়ালি আপনার লোয়ার পার্টে থাকে, কিন্তু জেনারেলাইজ হবে না। কিন্তু আপনার ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ তো এটা জেনারেলাইজ ডিজিজ, কাজেই এর চেঞ্জগুলো আপনার লাংসের সব জায়গায় দুই দিকেই হবে আর কি। এটা একটা বড় ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আর কি। আর হানিকম্বিং, রেটিকুলোনডুলার শ্যাডো এগুলো অ্যাকচুয়ালি আপনার ডেসক্রিপশন, মানে লিশনটার ভিজুয়াল ডেসক্রিপশন অনেক রোগে হতে পারে। হানিকম্বিংও 2-3 রকম রোগে হতে পারে, রেটিকুলোনডুলার শ্যাডো আপনার কতগুলো রোগে হতে পারে। তো এগুলো জাস্ট আপনার কিরকম দেখা যাচ্ছে তারই একটা ডেসক্রিপশন। স্যার থ্যাংক ইউ স্যার। এখানে মাহমুদ হাসান স্যারকে আমি আরেকটা জিনিস জানতে চাবো। একজন জিজ্ঞেস করেছেন, যেহেতু আমরা একটু আগে এক্সরে কয়টা কি করা যায় সেফটি নিয়ে আলাপ করছিলাম, এবং স্যার এখন জানেন যে কোভিড এর পার্সপেক্টিভে রিপিটেড চেস্ট এক্সরে, সিটি স্ক্যান এগুলো করা হচ্ছে স্যার। তো একজন জানতে চেয়েছেন যে এই এক্সরে করার পরে স্যার কোনো অ্যান্টিঅক্সিডেন্ট খেয়ে কোনো লাভ আছে কি? অ্যান্টিঅক্সিডেন্ট যদি খাই কোনো লাভ আছে? না, এখানে স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে, এনি চান্স অফ ম্যালিগনেন্সি আছে কিনা এরকম রিপিটেড যদি এক্সরে এক্সপোজার হয় আমাদের? স্যার দুইটা কোশ্চেন স্যার। কোভিড এর কনটেক্সটে আমার তো মনে হয় যে কতগুলো এক্সরে করা হয় তাতে কিছু রেডিয়েশন তো হয়ই, কিন্তু মানে এটা এমন নয় যে এর থেকে ম্যালিগনেন্সি হয়ে যাবে। আর কাজেই ম্যালিগনেন্সির সম্ভাবনা কিছু নাই। কাজেই কোভিড যদি কারো হয়ে থাকে এবং তার এক্সরে করার দরকার, তবে হ্যাঁ সিটি স্ক্যান বারে বারে করা। সিটি স্ক্যান কিন্তু ইনভলভস মাচ মোর রেডিয়েশন। একটা সিটি স্ক্যান আপনার কয়েক ডজন এক্সরে, চেস্ট এক্সরে সমান রেডিয়েশন দেয়। কাজেই আপনার সিটি স্ক্যানটা বারবার করাটা আমি বলবো যে অ্যাভয়েড করতে পারলে ভালো। ইনফ্যাক্ট দরকারও হয় না, কারণ আপনার এটা তো মূলত একবার ডায়াগনোসিস করার জন্য যখন সিটি স্ক্যান করা হইলো, এরপরে টু ফলো আপ এইটা আপনার লাং ফাংশন, তারপরে আপনার আর্টিরিয়াল অক্সিজেন স্যাচুরেশন, চেস্ট এক্সরে এগুলো দিয়ে ইজিলি করা যায়। তো কাজেই আমার মনে হয় না যে বারবার সিটি স্ক্যান করার দরকার হবে। চেস্ট এক্সরে যদি কয়েকবার করার দরকার হয়, এতে ম্যালিগনেন্সির কোনো সম্ভাবনা নাই। আর অ্যান্টিঅক্সিডেন্টের কোনো ভূমিকা এখানে নাই। কাজেই অ্যান্টিঅক্সিডেন্ট খেলে আমি চেস্ট এক্সরের যে রেডিয়েশনের আপনার যে কুফল সেটা থেকে মুক্তি পাচ্ছি এরকম মনে করার কোনো কারণ নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ফেরদৌস স্যারের কাছে আবার ফেরত আসছি স্যার। আপনি ক্যাভিটি রিলেশন নিয়ে স্যার অনেকগুলো কথা বলেছেন, এবং ক্যাভিটি রিলেশন মানে বেশ কয়েকটা ডিডি চলে আসে, তার মধ্যে পায়োজেনিক
অ্যাবসেস হতে পারে, ফাঙ্গাল অ্যাবসেস একটা আছে, আবার টিউবারকুলোসিস আছে। তো একজন তাসনিম রাসেল জানতে চেয়েছেন যে টিবি, পায়োজেনিক অ্যাবসেস এবং ফাঙ্গাল অ্যাবসেস এই তিনটার মধ্যে রেডিওলজিক্যালি কিভাবে ডিফারেন্সিয়েট করবো আমরা? এক্সেতে আমি অবশ্য স্লাইড দেখিয়েছিলাম, যদি ক্লিন কাট অ্যাবসেস থাকে, লাং প্যারেনকাইমার মধ্যে কোনো লিশন না থাকে, হ্যাঁ, তাহলে আমরা সাধারণত, এবং ক্যাভিটি লিশনগুলো একটু যদি সাধারণত বড় বড় থাকে, ইউজুয়ালি এই ধরনের লিশনগুলি হয় কিন্তু আমাদের পায়োজেনিক ইনফেকশনের জন্য। আর এটা যে কোনো লোকেশনেই হইতে পারে, স্পেশালি আমাদের রাইট সাইডের লোয়ার লোবের অ্যাপিক্যাল সেগমেন্ট, এই সমস্ত এরিয়া যদি হয় তাহলে আমরা এগুলোকে পায়োজেনিক হিসেবেই কিন্তু চিন্তা করি। কিন্তু যদি টিউবারক্লোসিস চিন্তা করি তাহলে কি হয়, আমরা একটু আগেই বলেছিলাম যে টিউবারক্লোসিসটা ইউজুয়ালি ইনভলভ করে হচ্ছে অ্যাপিক্যাল জোন, রাইট সাইড লেফট সাইড, মোস্ট অন দ্য রাইট সাইডে করে। এখন এই রাইট সাইডের অ্যাপিক্যাল এরিয়াতে যদি কোনো প্যাচি ওপাসিটি থাকে বা কোনো একটা কনসলিডেশন থাকে, সাথে একটা ক্যাভিটারি লিশন থাকে, তাহলে কিন্তু আমরা ইউজুয়ালি তাকে টিউবারক্লোসিস হিসেবে চিন্তা করি। এবং আপনি চিন্তা করবেন টিউবারক্লোসিস হচ্ছে একটা ক্রনিক কন্ডিশন। তো ক্রনিক কন্ডিশন মানে হলো ওইখানে একটা ইনফ্লামেটরি চেঞ্জ লম্বা টাইম যেমন চলছে, হলে ওইখানে কিছু ফাইব্রোটিক চেঞ্জ থাকে, প্যারেনকাইমালের ডেনসিটিটা মোর হয়, বেশি থাকে। কাজে এরকম যদি অ্যাপিক্যাল লিশন থাকে, কিছু ফাইব্রোটিক চেঞ্জ থাকে, ক্যাভিটারি লিশন থাকে, এইরকম জিনিসগুলিকে আমরা সাধারণত টিউবারক্লোসিস হিসেবে চিন্তা করব। আর আরেকটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনটাও সাধারণত আমরা জানি যে যদি মাইসোটোমা বলি বা লাং ফাঙ্গাল ইনফেকশন বলি, এটাও কিন্তু সাধারণত একটা ওল্ড স্কার বা হিল স্কারের মধ্যে ইউজুয়ালি ডেভেলপ করে। কাজেই এইখানেও দেখা যায় যে আপনার লাং প্যারেনকাইমার মধ্যে কিছু না কিছু ওপাসিটি, ডেন্স ওপাসিটি ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড থাকে। এবং তার সাথে যদি ওইরকম ফাঙ্গাল বল আমরা দেখি, যেটা দেখলাম মাইসোটোমার মধ্যে, যে ফাঙ্গাল বল হয়ে গেছে, বল হয়ে গেলে, বল হওয়া মানে কিছুটা জায়গা সলিডিফিকেশন হয়ে গেছে, কিছুটা জায়গার মধ্যে আপনার এয়ার এখনো রয়ে গেছে বা এয়ার ট্র্যাপড হয়ে আছে। তো এরকম যদি একটা মিক্স শ্যাডো থাকে তাহলে তাকে আমরা সাধারণত ফাঙ্গাল হিসেবে চিন্তা করব। মানে একটা সলিড জিনিস, সলিডের মাঝখানে কিছুটা এয়ার আছে, ক্রিসেন্টিক বলেন বা সেমি ক্রিসেন্টিক বলেন, এরকম যদি থাকে, এইটাকে আমরা সাধারণত ফাঙ্গাল ক্যাভিটি হিসেবে চিন্তা করব অ্যাজ এ হোল, যদি আমরা এভাবে দেখি। স্যার, যেহেতু স্যার ফাঙ্গালের প্রশ্নে চলে আসলেন, প্রসঙ্গে চলে আসলেন, তো আমি এই রিলেটেড একটা কোশ্চেন আছে, ওটা জিজ্ঞেস করে ফেলি। ডক্টর তৌহিদ আহমেদ জানতে চেয়েছেন রেডিওলজিক্যাল ডিফারেন্সেস বিটুইন অ্যাসপারজিলোমা অ্যান্ড ইনভেসিভ অ্যাসপারজিলোসিস, এরকম কিছু স্যার পার্থক্য আছে কিনা? ইনভেসিভ অ্যাসপারজিলোসিস আসলে ইউজুয়ালি নিউমোনিয়ার মতো বাইল্যাটারালি ইনভলভমেন্ট সাধারণত থাকে, ইউজুয়ালি থাকে, এবং এটা নিউমোনিয়ার মতো, নিউমোনিয়া লাইক প্রেজেন্টেশনটা থাকে। আর অ্যাসপারজিলোমা, মা মানে তো বুঝতেই পারছেন একটা বল, তাহলে ওইটা ক্লিন কাট বাই ডেফিনিশন থেকেই বোঝা যাচ্ছে যে দিস ইজ অ্যাসপারজিলোমা। আর ইনভেসিভ বুঝতেছেন যে ইনভেশন করছে, ইনভেশন মানে সে ভালো করে ইনভেশন করেছে, এবং সেটা থাকে ইউজুয়ালি আপনার প্যাচি কনসলিডেশন থাকতে পারে, নিউমোনিয়ার মতো কনসলিডেশন থাকতে পারে, টিউবারক্লোসিসের যে ফিচার থাকে সেরকমও থাকতে পারে। ফাঙ্গাল ইনফেকশনের অফ দ্য লাং এর প্রেজেন্টেশন ভ্যারিড। এইটা ফোকাল কনসলিডেশন, ক্যাভিটারি কনসলিডেশন, তারপরে লোয়ার কনসলিডেশন, এইগুলো ভ্যারাইটিস হিসেবেই কিন্তু আসতে পারে। তবে ফাঙ্গাল ইনফেকশনটা ইউজুয়ালি টিবির সিমিলার হিসেবে কিন্তু রান করে। আপনাদের এটা আমাদের স্যাররাও আছেন, স্যার এখানে বলবেন হয়তো, যে টিবি সাসপেক্টেড মানে ফাঙ্গাল ইনফেকশন ইন লাং, এটা কিন্তু আমরা একটুকু রেয়ারলি চিন্তা করি। কখন চিন্তা করি? চিন্তা করার সেট আপ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে তাহলে চিন্তা করি এক, আর দ্বিতীয় হচ্ছে যে প্রথমে কিন্তু চিন্তা করা হয় যে দিস ইজ টিউবারক্লোসিস। হয়তো টিউবারক্লোসিস আপনার স্মেয়ার করলেন নেগেটিভ আসলো, তখন মনে করা হয় যে হয়তো দিস ইজ স্মেয়ার নেগেটিভ টিউবারক্লোসিস। ট্রিটমেন্ট দিলেন, ট্রিটমেন্টে আপনার রেসপন্স করলো না, তখন কিন্তু ইউজুয়ালি চিন্তা করা হয় যে কুড ইট বি এ কেস অফ ফাঙ্গাল ইনফেকশন। তখন দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন, আমরা যদি স্পুটামকে মাইক্রোস্কোপি করি, করলে তখন দেখা যায় যে ফাঙ্গাল হাইফি পাওয়া গেছে, এবং ডায়াগনোসিস তখন হয়ে যায় যে দিস ইজ ইনভেসিভ ফাঙ্গাল ইনফেকশন। কাজে এইভাবে কিন্তু মোস্ট অফ দ্য কেসে পালমোনারি ফাঙ্গাল ইনফেকশনগুলো ইউজুয়ালি ডায়াগনোসিস হয়ে থাকে।
আমি মাহমুদ হাসান স্যারের কাছে জানতে চাবো স্যার, যেহেতু মেইনলি স্যার গ্যাস্ট্রোলজিতে স্যার পেশেন্ট সবচেয়ে বেশি দেখেন এবং এটার মধ্যে একটা জিনিস আছে হাইড্রেটেড সিস্ট। ডক্টর মির্জা মুরসালিন জানতে চেয়েছেন এই হাইড্রেটেড সিস্ট এবং লাং অ্যাবসেস এই দুটোর মধ্যে স্যার কিভাবে আমরা রেডিওলজিক্যালি ডিফারেন্সিয়েট করতে পারি, স্যার যদি একটু বলতেন। লাংয়ে যদি হাইড্রেটেড সিস্ট থাকে তাহলে অনেক সময় ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তবে হাইড্রেটেড সিস্টের নেচারই হচ্ছে যে এর ভিতরে মাল্টিপল ডটার সিস্ট বলে, যেটাকে মাল্টিপল লোকিউলি পাওয়া যায়। এটা মাল্টিপল লোকিউলি যদি পাওয়া যায় তাহলে এইটা আপনার হাইড্রেটেড সিস্টের ফেভারে গেল। আর যদি এটা সিঙ্গেল সিস্টও হইতে পারে, সিঙ্গেল সিস্ট হলে তো আপনার এটা ডিফারেন্সিয়েট করা খুব কঠিন। আবার অনেক সময় এরকম হয় যে হাইড্রেটেড সিস্টের মধ্যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে, তখন পিকচারটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। পাশের যে লাংস আছে সেখানেও আপনার কনসলিডেশনের মতো পিকচার বা ইনফিল্ট্রেশনের মতো পিকচার দেখা যাবে। তবে অ্যাকচুয়ালি যদি একটা সিঙ্গেল সিস্ট উইথ প্রেজেন্স অফ সেপ্টি ইনসাইড, মাল্টিপল সেপ্টি ইনসাইড পাওয়া যায়, এটাকে আপনার মোটামুটি কনফিডেন্টলি হাইড্রেটেড সিস্ট বলা যাবে। থ্যাংক ইউ স্যার। এটাই আর কি, আর যেটা বলেছেন সেটাই আর কি, সিস্ট উইদিন সিস্ট, এক কথা যদি আমরা মনে রাখি, সিস্ট উইদিন সিস্ট। এবং ওর মধ্যে যদি আবার ওই যে ছোট ছোট সাদা সাদা শ্যাডো পাওয়া যায়, ওইটাকে আমরা আর কি চেস্ট এক্সরেতে আর কি সাসপিশন করব, কিন্তু আলটিমেটলি কিন্তু কনফার্ম করতে হবে বাই সিটি স্ক্যান, মানে সিটি স্ক্যানিং আমাকে বলে দিবে যে এটা আসলে সিস্ট। এবং স্যার ডটার সিস্টটাকে সিটি ছাড়া কি শুধু এক্সরে দিয়ে কি আসলে ভালো কি বোঝা যায়? বলা যাবে না, বলা খুব টাফ হয়ে যায়। জি স্যার। স্যার ফেরদৌস স্যারের কাছে নেক্সট কোশ্চেন মাসিয়াম সোহানের, কম্পেনসেটরি এমফাইসেমা আর নিউমোথোরাক্স এই দুটোর মধ্যে কিভাবে আলাদা করব? কারণ দুইটাই তো স্যার একটু কালো হয়, সম্ভবত এই জিনিসটা আমি জানতে চেয়েছিলাম। নিউমোথোরাক্স আমরা কিন্তু বলেছি, নিউমোথোরাক্স মানে হলো আপনার ওইখানে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং থাকবে না, কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকবে। আর কম্পেনসেটরি এমফাইসিমা মানে হচ্ছে যে আপনার এখানে কিন্তু লাং প্যারেনকাইমা আছে, ব্রঙ্কোভাস্কুলার মার্কিং গুলিও আছে কিন্তু লেস। ব্রঙ্কোভাস্কুলার মার্কিং গুলো থাকবে রিলেটিভলি অন্য লাংসে যেটা নরমাল তার চেয়ে কম, এখানে কিন্তু ভাস্কুলার মার্কিং গুলো থাকবে, প্রেজেন্ট থাকবে, কিন্তু যে আপনার অ্যালভিউলাস গুলি বেশি বেশি ডাইলেটেড হয়ে গেছে, এয়ার ট্র্যাপিং হয়েছে, সেই জন্য এটা মোর ব্ল্যাকিনিং দেখা যাবে। দিস ইজ কম্পেনসেটরি হাইপার। ঠিক আছে স্যার। নেক্সট কোশ্চেনে আমি বলবো যে ডক্টর নিগাস সুলতানা জানতে চেয়েছিলেন যে ওয়েজেনাস গ্র্যানুলোমেটোসিস, এখানে আমরা অনেকটা সময় বলে থাকি যে ফ্লিটিং শ্যাডোজ বা মাইগ্রেটরি চেঞ্জ হয় যেটা, স্যার এটা সম্বন্ধে যদি একটু বলতেন স্যার, এটা আসলে কি বোঝায় বা কতদিন পরে কি হয় জিনিসটা? ওজেনাস গ্র্যানুলোমেটোসিস এটা তো আসলে আমরা জানি যে ইনভলভ করে হচ্ছে এটা একটা কি ভাস্কুলাইটিস এবং স্মল ভেসেলগুলো। তো তাই যদি হয় এটা ধরে কিডনিকে আর এদিকে হচ্ছে লাংসকে, দুই জায়গায় ইনভলভমেন্ট করে মেইনলি। তো লাংসের যেটা হয় সেটা হলো আপনার প্রথমে আসলে কনসলিডেশন হিসেবেই আসে। প্রথম যখন ডেভেলপ করে ছোট ভেসেল ইনভলভমেন্ট করে কনসলিডেশনের মতো হয়, এই কনসলিডেশনের মধ্যে তারপরে ছোট ছোট ক্যাভিটিগুলো ডেভেলপ করা শুরু করে। তো শুরু করলো হয়তো মাঝে মাঝে, এটা তো আসলে রিল্যাপস রিমিশন হয় জানেন আপনারা, যখন রিল্যাপস হয় হ্যাঁ তখন রেমিশনে যায়, অটো রেমিশনে গেলে তখন কি করে ওই শ্যাডোগুলি আস্তে আস্তে হিল হয়ে যেতে থাকে। এর পরবর্তীতে যখন আবার রিল্যাপস হয়, তো রিল্যাপস হয়ে গেলে তখন যে ওই জায়গাটাতেই হবে এরকম তো আসলে না, অন্য একটা নতুন জায়গায় গিয়ে হয়তো সে দেখা গেল যে হচ্ছে, তো তখন আবার ওই জায়গায় চেঞ্জ হয়ে গেল। এইটাকেই বলে ফ্লিটিং শ্যাডো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লিট করলো সে, এটা হচ্ছে ফ্লিটিং শ্যাডো। এইরকম আমরা সিরিয়াল চেস্ট এক্সরে যদি করি তাহলে আমরা পেতে পারি, কিন্তু আসলে একে ডায়াগনোসিস করার জন্য কিন্তু ওই আমাদের রোগীর হিস্ট্রি লাগবে, রেনাল ইনভলভমেন্ট আছে কিনা সেটা দেখতে হবে, এবং আদার ইনভেস্টিগেশন সাপোর্ট করে আমাদেরকে বলতে হবে যে এটা আমাদের ওজেনাস গ্র্যানুলোমেটোসিস কিনা, মানে যেটা জিবিএম অ্যান্টিবডি আমরা করি ওইটা দেখলে তাহলে বোঝা যাবে যে ওকে। সেক্ষেত্রে আমরা যদি রোগীর কয়েক মাসের কয়েকটা এক্সরে যদি পাশাপাশি আমরা রাখি তাহলে তো সেই হ্যাঁ ওইটাই আমি বলেছিলাম, সিরিয়াল এক্সরে করলে তখনই আমরা সাধারণত সাসপিশন করি যে দিস ক্যান বি এ ওজেনাস গ্র্যানুলোমেটোসিস। মাহমুদ হাসান স্যারের কাছে আমি একটা নেক্সট কোশ্চেনটা আমি স্যারের কাছে করব স্যার, যেহেতু আমাদের টপিক ছিল নিউমোমেডিস্ট্রিনাম, এবং স্যার গ্যাস্ট্রোএন্টারোলজি রিলেটেড আমরা কিছু পারফোরেশন যেমন ইসোফেজিয়াল ফর্মেশন বা এইসব কিছু জায়গায় আমরা হয়তো স্যার
মানে আপনারা হয়তো এই জিনিসটা পেয়ে থাকেন স্যার। আপনি যদি স্যার একটু আপনার এক্সপিরিয়েন্সের আলোকে বলতেন যে কি ধরনের ক্ষেত্রে আমরা এই নিউমোমেডিস্টিনাম জিনিসটা পেতে পারি, কখন সাসপেক্ট করবো আর কিভাবে বুঝতে পারি, একটু যদি বলতেন। নিউমোমেডিয়াস্টিনাম গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল ডিজিজে পাওয়ার সম্ভাবনা খুব কম। গ্যাস্ট্রোএন্টারোলজিতে যেখানে আপনার পারফোরেশন হয়, তো পারফোরেশন হলে আপনার হলো ভিসকাসি পারফোরেশন হবে, ডিউডেনাম অথবা স্টমাক অথবা কোলন, রেয়ারলি আইলিয়ামেও পারফোরেশন হতে পারে। আজকাল তো এন্ট্রি ফিভার কমে গেছে। তো এইগুলোতে অ্যাকচুয়ালি এইটা অ্যাবডোমেনের ভিতরেই থাকে, এটা গ্যাসটা আপনার নিউমো কি বলে মেডিয়াস্টিনামে যাবে না। মেডিয়াস্টিনামে যাইতে পারে যদি ইসোফেজিয়াল কোনো ডিজিজ, ধরেন ইসোফেজিয়াল কার্সিনোমার থেকে লিক হলো, অথবা কেউ এন্ডোস্কোপি করতে গিয়ে ইসোফেগাসটা টিয়ার করে ফেললো, সেই ক্ষেত্রে ইসোফেগাসের থেকে আপনার বাতাসটা ওর ভিতরে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার ওইটা নিউমোমেডিস্টিনাম পিকচার। তবে এটা মনে রাখা ভালো যে হ্যাঁ, আপনার কোনো প্রসিজিওরের পরে, বিশেষ করে সেটা যদি আপার জিআই ট্র্যাক্টে হয়ে থাকে, তাহলে ইসোফেজিয়াল টিয়ার বা রাপচারের জন্য নিউমোমেডিস্টিনাম হওয়ার একটা সম্ভাবনা আছে, জিআই ট্র্যাক্ট রিলেটেড একটা প্রবলেম। আর আরেকটা যেটা হয় সেটা হলো যে আপনার এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিওপ্যানক্রিওটোগ্রাফি করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে আনকমন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ডিউডেনামে টিয়ার হয়ে যায়। কারণ ডিউডেনামের ভিতরে এন্ডোস্কোপটা ম্যানিপুলেট করে, তো ডিউডেনামটা টেনশনে কোনো কোনো জায়গায় টিয়ার হয়ে যায়। হয়ে গেলে ওখান থেকে বাতাস লিক করে ওইটা আপনার নিউমো, আপনার কি বলা যায়, মানে সারা শরীরেই আপনার এই বাতাস সাবকিউটেনিয়াস টিস্যুতে ছড়িয়ে পড়তে পারে। তবে এই ঘাড়, বুক, যে এটার একটা খুব সুন্দর ছবি বেদ্য সাহেব দেখিয়েছেন, তো এইরকম হতে পারে। তো এই নানান ধরনের আর কি জিআই ট্র্যাক্টে এগুলো হয়, তবে বেশিরভাগ আপনার অ্যাবডোমেনের ভিতরেই থাকবে। স্যার আপনি কি স্যার বয়েরহেভ সিনড্রোমে কি পেয়েছিলেন স্যার কখনো? না, কিরকম? বয়েরহেভ সিনড্রোমে যেটা হয় স্যার, ওরকম কি কেস স্যার আপনারা পেয়েছিলেন স্যার? না 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 না, যে না, এরকম দেখি নাই। ফেরদৌস স্যারের কাছে আবার ফিরে যাচ্ছি। ডক্টর রানা মারফি জানতে চেয়েছেন যে ক্লেবশিলা নিউমোনিয়াতে কেন বায়োল্যাটারাল ক্যাভিটারি লেশন হয় স্যার, এটার আসলে ব্যাখ্যাটা কি? ক্লেবশিলা নিউমোনিয়া আমরা তো জানি যে দিস ইজ এ গ্যাস প্রডিউসিং অর্গানিজম, তাই না? ক্লেবশিলা যেই অর্গানিজম গুলো আমাদেরকে গ্যাস প্রডিউস করে, সেগুলো দিয়ে যদি ইনফেকশন হয় তাহলেই কিন্তু সেগুলো আমাদের ক্যাভিটারি ফর্ম করতে পারে। কাজে ক্লেবশিলা যেহেতু একটা গ্যাস প্রডিউসিং অর্গানিজম, সে তো ক্যাভিটারি লিশন করতেই পারে। স্যার বায়োল্যাটারাল হয় যে এটা কি কোনো কারণ আছে কিনা, শুধু এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কেন বায়োল্যাটারাল হলো? বায়োল্যাটারাল তো আসলে সেপসিস থেকে হয়। ক্লেবশিলার সোর্স তো ইউজুয়ালি আমরা জানি যে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট থেকে যদি সেপসিস হয়, সেপসিস হয়ে গিয়ে তার সিকোয়েন্সে হয়ে থাকে। ক্লেবশিলা তো আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের আর কি কমন প্যাথোজেন্স না, আসলে এটা হচ্ছে অ্যাবনর্মাল প্যাথোজেন্স, এবং সেটা আসে মোস্টলি ডিউ টু ইউরিনারি ট্র্যাক্ট বা লোয়ার জিআই ট্র্যাক্ট থেকে, সেখান থেকে। সেপ্টিসেমিয়ার কারণে মাল্টিপল ফোকাসের জন্য হতে পারে। Yes. স্যার এখন ডক্টর জাভেদ জানতে চেয়েছেন যদি একটা পেশেন্টের বায়োল্যাটারাল নিউমোথোরাক্স থাকে, দুই পাশে নিউমোথোরাক্স, তাহলে আলাদা করে আমরা তার যে টেনশন নিউমোথোরাক্স হচ্ছে এটা কিভাবে বুঝতে পারবো কিনা স্যার, রেডিওলজিক্যালি সম্ভব? বাইল্যাটারাল নিউমোথোরাক্স টেনশন হলে এটা ক্লিনিক্যালি আসলে দেখতে হবে, আদারওয়াইজ দেখাটা একটু ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট হবে। কারণ আমরা জানি যে দুই দিকে যদি সমানভাবে টেনশন ডেভেলপ করে থাকে, তাহলে তো আপনার শিফটিং দুইটাকে পুশ করতে থাকবে, বোঝা যাবে না। পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস বাড়তে থাকবে, গ্র্যাজুয়ালি রেসপিরেটরি ডিস্ট্রেস বাড়তেছে, যদি এরকম হয়ে থাকে তাহলেই শুধুমাত্র আমাদের এটা সাসপিশন করতে হবে যে বাইল্যাটারালি টেনশন নিউমোথোরাক্স হয়েছে। এটা আসলে খুবই রেয়ার কারণ বা রেয়ার কজ হতে পারে। তারপরও পেশেন্টের ডিটোরিয়েশন যদি র্যাপিড ডিটোরিয়েশন হতে থাকে যে কোনো পেশেন্টের, তাহলে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে পেশেন্টের টেনশন ডেভেলপ করতেছে কিনা। আমরা বলেছি টেনশন ডেভেলপ করার কয়েকটা সাইন, যদি আপনি ইউনিল্যাটারাল দেখেন যে ইন্টারকোস্টাল স্পেসগুলি ওয়াইডেনিং হয়ে যাচ্ছে, ডায়াফ্রামেটিক ডিপ্রেশন হচ্ছে, সেক্ষেত্রে আপনার মেডিসিনাল শিফটিংটা পাবেন না, কিন্তু আপনি তো এই দুইটা এভিডেন্স অবশ্যই পাবেন। ইন্টারকোস্টাল স্পেস ওয়াইডেনিং হবে, ডায়াফ্রামেটিক ডিপ্রেশন হবে। যদি এই দুটো পান তাহলে আপনি বুঝতে পারবেন যে দেয়ার ইজ টেনশন। আমরা একেবারে লাস্টের দিকে চলে আসছি, আর হয়তো দুই একটা কোশ্চেন আমাদের আছে। মাহমুদ হাসান স্যারের কাছে জানতে চাবো, স্যার একজন জানতে চেয়েছেন যে রেডিওলজিক্যালি আমরা নিউমোনেক্টমি এবং লোবেক্টমি এই দুইটার মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি স্যার?
নিউমোনেক্টমি আর লোবেক্টমি তো ডিফারেন্সিয়েট করা মোটামুটি সহজই আছে। নিউমোনেক্টমি মানে তো আপনার হোল লাং চলে গেল আর কি। কাজেই আপনার পুরা লাং যদি কোনো সাইডে দেখা যায় যে আমরা দেখছি না, আপনার মেডিয়াস্টিনাম সরে গেছে এবং একটা লাং দেখা যাচ্ছে, তাহলে সেটা নিউমোনেক্টমি। আর লোবেক্টমি তো আপনার পার্শিয়ালি এটা অর্থাৎ একটা পার্ট রিমুভ করা হলো, কাজেই রেস্ট অফ দি লাং থাকবে। কাজে এইভাবে নিউমোনেক্টমি আর লোবেক্টমির মধ্যে জি ডিফারেন্সিয়েট স্যার। করা কঠিন হবে না। স্যার আপনাদের সময় যখন আপনারা অনেক আগের থেকে যখন এই ধরনের এক্সরে গুলো দেখছেন, তখন একটা স্যারদের খুব পছন্দের এক্সরে ছিল যেখানে রিব অ্যাবসেন্ট থাকে, যে তার কোনো প্রিভিয়াস সার্জারি হয়েছিল, রিব কাটা আছে, এই জন্য স্যার নিউমোনেক্টিভ বা লোবোটমি হলো। কিন্তু স্যার আমি যতটুকু জানি এখনকার দিনে আসলে রিবটা কেটে না ফেলে হয়তো অপারেশন রিট্রাক্ট করা হয়, অপারেশন শেষে আবার এনে স্যার বসাই দেওয়া হয়। তো হ্যাঁ, এখানে তো তাহলে তো স্যার আমরা এক্সরে করলে রিব অ্যাবসেন্ট পাচ্ছি না, তাহলে স্যার তখন নিউমোনেক্টিভ লোবোটমি না কিভাবে বলা সম্ভব হবে? তখন কি স্যার বলতে পারবো? আচ্ছা, এটা আমি করে দিস। সেটা হলো, আমরা কিন্তু এর আগের দিন হোয়াইট শ্যাডো যেদিন পড়িয়েছিলাম সেদিন কিন্তু আমরা দেখিয়েছিলাম, যদি আগের ক্লাসটা ওরা করে থাকে তাহলে এরকম, যে নিউমেনেক্টমি যদি হয়ে থাকে তাহলে কি হবে, কমপ্লিট হোয়াইট হয়ে যাবে ওই দিকটা, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যদি কমপ্লিট হোয়াইট থাকে তাহলে কি দেখতে হবে, আমরা কিন্তু এর আগে বলেছি কমপ্লিট হোয়াইটটা হতে পারে কি কারণে, একটা নিউমেনেক্টমি হতে পারে অথবা কলাপস হতে পারে, তাই না? বলেছিলাম কিন্তু জি, কমপ্লিট করা। কলাপস যদি হয় তাহলে ট্রাকেল শিফটিং হয়ে যাবে সেম সাইডে। আর যদি না হয়ে থাকে, কলাপস না হয়ে থাকে, তাহলে কি হবে, রিব রিসেকশন আছে কিনা। রিব রিসেকশন যদি থাকে তাহলে নিউমেনেক্টমি। আর আরেকটা বলেছিলাম যে আজকাল যেহেতু তোমার রিব রিসেকশন করে না, যেটা শাকিল বলতেছে, আদিল আদিল বলতেছে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, ক্লিপিং আছে কিনা, হাইলামের কাছে ক্লিপ আছে কিনা, এইটা কিন্তু ভালো করে দেখতে হবে। যদি ক্লিপিং থাকে তাহলে কিন্তু দিস ইজ এভিডেন্স অফ লাং রিসেকশন, কাজে হয়ে গেল। আর রিসেন্ট যদি এক্সরেটা হয়ে থাকে তাহলে কিন্তু অনেক সময় রিবের মধ্যে যেখানে তোমার করেছিল, রিসেক্ট না ঠিক আর কি, ইনসিশন দিয়েছিল, সেই জায়গাটার কিন্তু অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটির জন্য পেরিঅস্টিয়াল রিঅ্যাকশন কিছু না কিছু থাকে রিসেন্ট যদি হয়। এবং আরো থাকে নিচের দিকে কিন্তু কিছুটা ইফিউশনের মতো মার্কিংও পাওয়া যেতে পারে। কিন্তু যদি এটা ওল্ড হয়ে যায়, অনেক দিন পুরাতন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে হয়তো রিপটা অর্গানাইজড হয়ে নর্মাল হয়ে যাবে, দাগ হয়তো ভালো বোঝা যাবে না। কিন্তু সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে হাইলামের কাছে কোনো ক্লিপ আছে কিনা। যদি ক্লিপ পাওয়া যায়, দিস ইজ নিউমেনেক্টমি। তো সেটা হচ্ছে মেটালের ক্লিপ, অনেকটা হয়তো বা আমরা যে স্টার্নাল সুচার বা যেরকম দেখে থেকে ওই টাইপের কিছু একটা এটা দেখতে পাই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার আর সেরকম কোনো খুব একটা কোশ্চেন আমি স্যার একজন একটা ক্লিনিক্যাল সিনারিও পাঠিয়েছিলেন, আমি স্যার একটু পড়ে শোনাচ্ছি, যদি একটু বলতেন। ডক্টর নারিন হক জানতে চেয়েছেন যে উনি একসময় একটা এক্সরে দেখেছিলেন, যেটা হয়তো একটা অ্যারাউন্ড 55 ইয়ার্স ওল্ড একজন পেশেন্টের এক্সরে, যার আগে কোনো স্মোকিং এর হিস্ট্রি নাই, কোনো টেট্রালজি অফ ফ্যালটের হিস্ট্রি বা সেই ধরনের কোনো সাইন সিমটম নাই, কিন্তু তার কাছে দেখে মনে হচ্ছিল যে হার্টটা বুট শেপড, এবং লাং ফিলটা দেখে তার কাছে হাইপার ট্রান্সলুসেন্ট মনে হচ্ছিল। তো এটা কি হইতে পারে স্যার? আপনি কি কিছু ধারণা দিতে পারেন কিনা? 55 ইয়ার্সের, কোনো স্মোকিং হিস্ট্রি নাই, টফের হিস্ট্রি নাই, বাট হার্টের শেপটা ছিল বুট শেপ, এবং ওনার কাছে মনে ছিল হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল। না, এটা একটু কনফিউশন হতে পারে, এটা হতেই পারে। কারণ হচ্ছে যে আমরা জানি যদি হাইপার লুসেন্সি হয় মানে সিওপিডি আছে, পেশেন্ট যদি স্মোকার নাও হতে পারে তারপরও সিওপিডি থাকতে পারে, তাই না? থাকতেই পারে। এবং যদি সিওপিডি থাকে তাহলে তার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকতে পারে। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকলে তো বুট শেপ কিছুটা, মানে রাইট ভেন্ট্রিকুলার টাইপে আমরা জানি যে অ্যাপেক্সটা টিল্টিং থাকে, কাজে এইটা কনফিউজ করতেই পারে যে টফের মতো। কিন্তু আসলে এই এজে ইউজুয়ালি টফ তো পাওয়া যায় না। এছাড়াও যদি আরেকটা হয়ে থাকে যে পেশেন্টের হয়তো সিওপিডি নাই, পালমোনারি হাইপারটেনশন আছে, প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন যেটা বলি আমরা, সেইটা আছে, তো সেটা হয়েও কিন্তু আলটিমেটলি পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে পেশেন্টের হার্টের শ্যাডোটা কিছুটা কিন্তু ওইরকম ইলিভেটেড অ্যাপেক্স থাকতে পারে। এটা আর কি ওইটা হতে পারে। আসলে এক্সরেটা না দেখে এটার অ্যান্সার করাটা কিন্তু একটু ডিফিকাল্ট। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। যেহেতু চেস্ট এক্সরে ক্লাস, তো কোশ্চেনের কোনো অভাব নাই, এবং আমরা আসলে শেষ করতে পারবো না কোশ্চেন দিয়ে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদেরকে শেষ করতেই হবে। আমি জাস্ট লাস্ট দুইটা কোশ্চেনের ব্যাপারে আলাপ করবো। এটা প্রথমটা আসলে ফেরদৌস স্যারকে জিজ্ঞেস করি যে চেস্ট এক্সরে
বেসিসে আমরা কি নিউমোথোরাক্সে কিভাবে ক্লাসিফাই করব? একেবারে বেসিক কোশ্চেন আমি জানতে চেয়েছিলাম একটু। নিউমোথোরাক্সে ওই যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, আসলে এটাই তো, আর তো কিছু নাই আসলে ক্লাসিফিকেশন। নিউমোথোরাক্স স্যার চেস্ট এক্স-রের উপর বেস করে। আমার স্লাইডটা বোধহয় চলে গেল। নিউমোথোরাক্স যদি হয় আমরা চেস্ট এক্স-রেতে যেটা দেখি সেটা মাইল্ড, মডারেট, সিভিয়ার। নিউমোথোরাক্স তো জানতে ছিল না, তাই তো? স্যার ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন মাইল্ড, মডারেট, সিভিয়ার, শুধু গ্রেডিংটাই করা হয় যে এটা কি মাইল্ড, মডারেট, সিভিয়ার। এর যদি ইনভলভমেন্ট থাকে 20%, এটা স্মল, 20 to 50% থাকলে এটাকে মডারেট বলে, আর যদি 50% এর বেশি থাকে তাহলে এটাকে সিভিয়ার হিসেবে লেবেল করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি, মাহমুদ হাসান স্যারের কাছে আজকে আমাদের লাস্ট কোশ্চেন নিয়ে আমি স্যার আপনার কাছে আসবো আবার। লাস্ট কোশ্চেন, এবং স্যার এখনকার আমাদের সময় যেটা সবচেয়ে বেশি জিনিস যেটা আমাদেরকে ভাবাচ্ছে, কোভিড-19। সো এই করোনা ভাইরাসে কোভিড-19 চেস্ট এক্স-রে, যেটা নিয়ে আসলে বিভিন্ন রকম এক্স-রে ফাইন্ডিংস দেখা যাচ্ছে, এবং সেটা কনসোলিডেশন থেকে শুরু করে ইফিউশন এবং গ্রাউন্ড অপোজিট অনেক কিছু আছে। স্যার যদি এটার ব্যাপারে কিছু বলে আমাদের আজকের প্রোগ্রামটা শেষ করতেন স্যার। জি, থ্যাংক ইউ। এটা কোভিড-19 আসলে আপনি যেটা বললেন এটা তো খুবই সঠিক কথা, যে চেস্ট এক্সরেতে বিভিন্ন ধরনের ইনফিল্ট্রেশন পাওয়া যেতে পারে, এমনকি আপনার কনসলিডেশনও পাওয়া যেতে পারে, আবার কিছু নাও পাওয়া যেতে পারে। মানে চেস্ট এক্সরে যদি সম্পূর্ণ পরিষ্কার হয় তার মানে এই নয় যে লাং ইনভলভমেন্ট নাই, সেই জন্যই সিটি স্ক্যান করা হচ্ছে আর কি। কারণ চেস্ট এক্সরে সবকিছু দেখা গেলে আমরা সিটি স্ক্যান করতে যাব কেন? তো কাজেই কিছু দেখা নাও যেতে পারে এবং বিভিন্ন ধরনের শ্যাডো দেখা যেতে পারে। এটাই হলো আপনার এই কথা। কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে ক্লিনিক্যালি এর সঙ্গে কোরিলেট করতে হবে, যে তার এই লাং এর এইগুলো থাকার জন্য, মানে দুই কারণে করা হয়। একটা হলো যে আপনার ফর ডায়াগনোসিস, যে এইটা আসলে আপনার লাংয়ে যদি ইনফিল্ট্রেট থাকে এবং আপনার ক্যারেক্টারিস্টিক অন্যান্য সিমটম থাকে, তাহলে এইটা এখনকার সময়ে এইটা কোভিড-19 কারণেই হচ্ছে। আর একটা হলো যে আপনার এক্সটেন্ট অফ ইনভলভমেন্ট, যে কতটা লাং ইনভলভ হয়েছে সেটা জানার জন্য। তো সেটা অবশ্য চেস্ট এক্সরে থেকে ডেফিনিট বলা মুশকিল, এটা আপনার সিটি স্ক্যানই করতে হবে যদি আমরা সেটা জানতে চাই। আর একটা হলো যে যেখানে আপনার সিটি স্ক্যান নাই, আমাদের তো দেশে সব জায়গায় সিটি স্ক্যান নাই, তো সেখানে আপনার চেস্ট এক্সরে করে এবং আপনার পালস অক্সিমিটার দিয়ে যদি অক্সিজেন আপনার কনসেন্ট্রেশন স্যাচুরেশনটা ফল করে, তাহলে বুঝতে হবে যে এক্সটেন্ট অফ ইনভলভমেন্ট অনেক বেশি, যেটা হয়তো এক্সরেতে অতটা দেখা যাচ্ছে না। তো কাজেই এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে এই ক্লিনিক্যাল কন্ডিশন, এক্সরে, সিটি স্ক্যান এবং আপনার এই আর্টেরিয়াল অক্সিজেন স্যাচুরেশন, এগুলো মিলে সিদ্ধান্তে আসতে হবে। ধন্যবাদ। আমার মনে হয় এটুকুই বলবো। জি স্যার, আমরা আমাদের কোশ্চেন আনসার সেশন এখানে শেষ করছি। শেষ করার সময় আমি প্রথমে ফেরদৌস স্যার যদি লাস্ট কোনো টেক হোম মেসেজ থেকে থাকে স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে, ব্ল্যাক শ্যাডোজ, হোয়াইট শ্যাডোজ, চেস্ট এক্সরে অ্যাজ এ হোল চেস্ট এক্সরে আসলে আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। স্যার যেটা বলতেছিলেন যে এমন কোনো ফ্যাকাল্টি নাই যাদের চেস্ট এক্সরে লাগবে না। যারা ডাক্তারের খাতায় নাম লিখিয়েছে সবাইকে এই চেস্ট এক্সরে লাগবে, হয় তার নিজের জন্য অথবা রুগীদের জন্য। কাজে চেস্ট এক্সরেটা আসলে অ্যাটলিস্ট বেসিক কয়েকটা জিনিস আমাদেরকে অবশ্যই জানা দরকার। হয়তো ইন ডিটেল না জানলেও হয়তো অসুবিধা নাই, কিন্তু একটা জ্বরের রোগী আমাদের গ্রামে আসছে, আমাদের এখানে আজকে অনেকেই হয়তো আছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও হয়তো অনেকে কাজ করছেন। এই বিডি ফিজিশিয়ানসের থ্রোতে তো আসলে আমাদের এই আলোচনাগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে, সবাই যেন কম বেশি কিছুটা হলেও উপকৃত হয়, সেই জন্যই আসলে এটার আয়োজন। আমরা এখানে কিন্তু আসলে চেস্ট এক্সরে অনেক কমপ্লিকেটেড জিনিস আছে যেগুলো কিন্তু আমরা আসলে ইচ্ছা করেই বলি নেই এই কারণে যে কমপ্লিকেটেড বা পোস্ট গ্রাজুয়েট লেভেলের জন্য যেই ধরনের এক্সরে গুলি আমরা আলোচনা করি, সাধারণত সেই এক্সরে গুলো আরো অনেক কিছু ফাইন্ডিং থাকে, কিন্তু আমরা এখানে যেগুলো উপস্থাপন করেছি সহজ এবং সিম্পল, যেগুলোর মধ্যে কমপ্লিকেটেড না। আমরা চাই যে সিম্পল জিনিসগুলো যেন অন্তত সবাই আমরা বলতে পারি। একটা রুগী গ্রামে আসলো হয়তো জ্বর নিয়ে, কাশি নিয়ে, চেস্ট এক্সরে করলেন, চেস্ট এক্সরেতে হয়তো দেখা গেল এরকম একটা সাদা শ্যাডো আছে। তো যদি এরকম থাকে অল্প দিনের জ্বর, কাশি, সাথে চেস্ট এক্সরে একটা সাদা শ্যাডো, এটা তো
কনসলিডেশনই হওয়া সবচেয়ে লাইকলি। কাজে এটা তো বুঝতে আমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। কাজে কনসলিডেশনটা হইলে তার কি ফিচার থাকে এটুকু যদি আমি জানি, আমার সাথে মিলে যায়, তাহলে দিস ইজ কনসলিডেশন, নাথিং বাট কনসলিডেশন। তেমনই যদি আপনার গ্রামে একটা বয়স্ক রোগী দেখেন অনেকদিন যাবৎ স্মোকিং করছে, হ্যাঁ, শ্বাসকষ্ট নিয়ে আপনার কাছে আসলো, আপনি একটা চেস্ট এক্সরে করলেন, এক্সামিনেশন করে যদি দেখেন যে হাতে ক্লাবিং আছে বা সায়ানোসিস আছে, একটা চেস্ট এক্সরে করলেন, করে দেখলেন যে ওনার বাইলাটারালি এরকম লাং এর মধ্যে ব্ল্যাক শ্যাডো আছে, তো এটা আপনি বুঝতেই পারবেন যে দিস ইজ এমফাইসিমা। যদি এমফাইসিমার মধ্যেও যদি এরকম আরো একটা আলাদা কালো শ্যাডো, এক্সট্রা কালো শ্যাডো যার মধ্যে ভাস্কুলার মার্কিং নাই, তাহলে বুঝতে পারবেন যে এটা একটা বুলা ডেভেলপ করে গেছে। কাজে সিওপিডির পেশেন্টের মধ্যে যদি একটা বুলা ডেভেলপ করে যায়, তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে যে আমাকে হয়তো এই পেশেন্টটাকে ডিল করা ঠিক হবে না, এটাকে রেসপিরেটরি ফিজিশিয়ান, মেডিসিন ফিজিশিয়ান অথবা তাকে কোথাও রেফার করতে হবে। কাজে আপনি যদি একটা পেশেন্টকে টাইমলি রেফার নাও করেন, তাহলে তো পেশেন্টটা যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। ওই বুলাটা যদি বাস্ট হয়ে যায়, সে বাস্ট বুলা নিয়ে হয়তো দেখা গেল নিউমোথোরাক্স হয়ে গেল, নিউমোথোরাক্স যদি আবার টেনশন ডেভেলপ করে, তাহলে কিন্তু পেশেন্ট উইল বি ডিটোরিয়েট উইদিন ভেরি শর্ট টাইম। কাজে এই জিনিসগুলো তো আমাদের আসলে জানা থাকা দরকার, যে কোনটা কোন ফাইন্ডিং, বেসিক একদম ছোট ছোট জিনিসগুলোই, এগুলো আমাদের যদি জানা থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি একটা পেশেন্টকে অ্যাটলিস্ট ম্যানেজ করতে পারবেন। আর ম্যানেজ যদি নাও করতে পারেন, আপনি অন্তত রেফার করতে পারবেন যে এই পেশেন্টটাকে আমার এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েটলি রেফার করা দরকার। কারণ রেফারাল সিস্টেম যদিও আমাদের দেশে এখনো ওইরকম ভাবে ডেভেলপ করেনি, হয়তো ভবিষ্যতে করে যাবে, কিন্তু আমার জানা থাকা দরকার যে আমি কোন পেশেন্টটাকে কোথায় পাঠাবো, কোথায় গেলে রুগীটা একটা ভালো সার্ভিস পাবে, সেজন্য আমাদের জানা দরকার। ওইরকম আবারও ধরেন যে একটা পেশেন্ট আসছে স্মোকিং, তার একটা ক্যাভিটারি লিশন পেয়ে গেলেন, তাহলে কিন্তু আপনার ওই সময় বসে বসে খুব একটা বেশি দেরি করা উচিত হবে না, যে ঠিক আছে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেখি। সেক্ষেত্রে আপনি কিন্তু ওই পেশেন্টটাকে ম্যালিগনেসি চিন্তা করে তাকে যেখানে গেলে পেশেন্টটা ম্যানেজ হতে পারে সেই জায়গায় পাঠিয়ে দিবেন, এটাই আমরা আশা করব। তো এই ধরনের আর কি আমাদের জাস্ট বেসিক জিনিসগুলো যদি জানা থাকে প্রত্যেকের, যে হ্যাঁ এইরকম একটা যদি ফাইন্ডিং পাই, তাহলে আমার এই পেশেন্টটার ডায়াগনোসিস এরকম হইতে পারে। যদি এটা হয়, আমরা যেটা পেশেন্টকে ম্যানেজ করা সম্ভব স্থানীয়ভাবে, সেটা আপনার ম্যানেজ করে ফেললেন। যেটাকে মনে হবে যে না দিস পেশেন্ট ইজ ডেভেলপিং কমপ্লিকেশন, তো সেক্ষেত্রে আপনার পেশেন্টটা রেফার করে দিতে পারেন। কাজে এই রেফারালটা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি করেন, তাহলেও কিন্তু পেশেন্টের একটা ট্রিটমেন্ট হলো, এবং এটাও কিন্তু ট্রিটমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট। আমি এটাই আশা করব যে আপনারা বেসিক জিনিসগুলো অন্তত সবাই নিজেরা একটু পড়াশোনাও করতে হবে। আসলে আমাদের এই লেকচার ইজ নট এনাফ টু ডু নো এভরিথিং। আসলে 3 ঘন্টার একটা লেকচার দিয়ে চেস্ট এক্সরে শিখে ফেলাটা একটা খুব সহজ কথা নয়। এই লেকচারগুলো রেডি করতেও কিন্তু আমাদের নিজস্ব পড়াশোনা যদিও আগের থেকে আছে, তারপরও রেডি করতে আমাদের কিন্তু অনেক সময় লেগেছে। কাজেই আপনাদেরকে নিজস্ব একটু পড়াশোনা করা উচিত, যাতে করে আপনারা এক্সরে গুলো ইজিলি অন্তত বুঝতে পারেন। কয়েকটা জিনিস আমাদের সবারই জানা দরকার। একটা হচ্ছে চেস্ট এক্সরে, একটা ইসিজি, একটা সিবিসি রিপোর্ট ইন্টারপ্রিটেশন। এই 3টা রিপোর্ট যদি আপনারা ইন্টারপ্রিট করতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো অঞ্চলেই আপনারা চিকিৎসা দিতে সক্ষম হবেন। একটা সিবিসির মধ্যে যেমন অনেক কিছু ইন্টারপ্রিট করা যায়, পেশেন্টের ইনফেকশন হলো কিনা, পেশেন্টের বোন ম্যারো সাপ্রেশন হলো কিনা, পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা, পেশেন্টের লিউকেমিয়া আছে কিনা, যে এটা যেমন একটা ছোট্ট ইনভেস্টিগেশন অনেক কিছুকে আপনাকে বুঝিয়ে দেয়, তেমনই একটা চেস্ট এক্সরে দিয়ে আপনার অনেক কিছু কিন্তু বুঝিয়ে দেওয়া সম্ভব। কাজেই একটা চেস্ট এক্সরে, একটা ইসিজি, একটা সিবিসি গ্রামের প্রত্যন্ত অঞ্চল, বাংলাদেশের এখন প্রত্যন্ত সব অঞ্চলেই এখন এগুলো হচ্ছে। কাজেই এই 3টে ইনভেস্টিগেশন করেই কিন্তু আপনারা অনেক রুগীকে ম্যানেজ করে ফেলতে পারবেন। কাজেই আমরা আশা করব আমাদের এই ছোট ছোট জিনিসগুলো যদি অ্যাটলিস্ট ভালো একটা ধারণা থাকে, তাহলে আমাদের সবার জন্যই উপকার হবে। আমি স্যারকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনি আমাদের সাথে এত রাত পর্যন্ত সময় দিয়েছেন, অসংখ্য কৃতজ্ঞতা স্যার আপনার প্রতি। ধন্যবাদ স্যার আপনাকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি, মাহমুদ হাসান স্যার, স্যারের শত ব্যস্ততা মাঝখানেও আমাদের আজকের প্রোগ্রামে থেকে আমাদেরকে স্যার অনুপ্রাণিত করেছেন, এবং তার অভিজ্ঞতার আলাদা আমাদেরকে স্যার বেশ কিছু জিনিসের উপর কমেন্ট করেছেন। স্যার, আজকে আপনার যদি স্যার কিছু পরামর্শ থাকে এবং আমাদের জুনিয়রদের উদ্দেশ্যে যদি কিছু উপদেশ দিয়ে স্যার আপনি যদি আজকের প্রোগ্রামটা সমাপনী বক্তব্যটা দেন স্যার। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আদিল সাহেব এবং বিডি ফিজিশিয়ানস এর এহসানুজ্জামান সাহেবকে, আর তারপরে আমাদের ফেরদৌসুর রহমান সাহেব যে সুন্দরভাবে অত্যন্ত পরিষ্কার ধরনের ছবি চুজ করে উনি দেখিয়েছেন, এবং ওনার বক্তব্য খুব সুন্দর পরিষ্কারভাবে উনি বলে দিয়েছেন। আমার মনে হয় মানে যারা
শুনেছে তাদের এই সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা হয়ে যাবে। এবং এটাও ঠিক যে আপনার শুধু এক্স রে দেখে আমরা কখনোই একটা ডায়াগনোসিস করি না, কিন্তু এক্স রে ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল। কাজেই এই টুলটা সম্পর্কে না জানলে কিন্তু আমাদের ডায়াগনোসিসের যে সাহায্যটা আমরা পেতে পারতাম সেটা আমরা পাবো না। তো সেই জন্য এই কথাটা আরো অনেক বিস্তৃতভাবে ফেরদৌসুর রহমান সাহেব বলে দিয়েছেন যে চেস্ট এক্স রে বুঝতে পারাটা একটা যে কোনো ডাক্তারের জন্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই জন্য এই দিক দিয়ে উনি যে আমাদেরকে সাহায্য করলেন এবং এর আগেও উনি লেকচার দিয়েছেন এবং আশা করি ভবিষ্যতেও আমাদের উনি এই সব লেকচার দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন, তাতে আমরা উপকৃত হব, এই জিনিসগুলো জানবো। তো আমি ডাক্তারদের শুধু এটাই বলবো যে দেখুন আমাদের তো কাজ হচ্ছে মানুষের সেবা করা। আমরা আমার মুখে বলি এটা, কিন্তু শুধু মুখে বলা না, আমরা আমরা উই শুড ফিল ইট যে আমরা মানুষের উপকার করা। আমার কাছে যে আসবে সে যেভাবেই আসুক, এটা আমাদের আউটডোরে আসুক কি আমার চেম্বারে আসুক কিংবা আমার বাড়িতেই আসুক, কিন্তু হি হ্যাজ কাম টু মি, হি অর শি হ্যাজ কাম টু মি ফর হেল্প। মানুষ কিন্তু বিপদে না পড়লে ডাক্তারের কাছে যায় না। তো আমার উচিত হবে যে আই শুড ট্রাই টু হেল্প হিম অর হার অ্যাজ ফার অ্যাজ আই ক্যান। তো এই জন্য আমার ক্যাপাসিটিটা বাড়াইতে হবে এবং এর সাথে সাথে আমার লিমিটেশনটা, এটা ফেরদৌসুর রহমান সাহেব বলেছেন, আমার লিমিটেশনটাও বুঝতে হবে যে আমি যখন বুঝবো যে না এর বাইরে আমার আমার করার সম্ভাবনা নানান কারণে হইতে পারে, যে আমি হয়তো অতটা শিখি নাই, অথবা এটা হইতে পারে আমার এখানে সেই ফেসিলিটি নাই, সেটাও হতে পারে আমি অনেক কিছু জানি কিন্তু আই ক্যানট ডু ইট। তো আমার এই লিমিটেশনটা বুঝে যখন আমি বুঝবো যে না এইখানে আর আমি সাথে, তখন আই শুড টেল দি পারসন যে ভাই এটা আমি আমার এখানে হবে না, আপনি অমুক জায়গায় চলে যান। এটা উনি খুব ক্লিয়ারলি বলেছেন। তা আমি বলবো যে ডাক্তার হিসাবে আমাদের এইটাই হচ্ছে কাজ, যে উই শুড ট্রাই টু হেল্প দি পেশেন্ট অ্যাজ ফার এজ উই ক্যান। এবং অ্যাজ ফার এজ উই ক্যান মানে তো এটা ক্যাপাসিটির উপর নির্ভর করে, এই ক্যাপাসিটিটা আমাদের বাড়াইতে হবে এবং এই চেস্ট এক্সরে শেখা, ইসিজি শেখা, এগুলো তারই অংশ। তো এটা আমি বিডি ফিজিশিয়ান আয়োজন করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবার আদিল সাহেব, ফেরদৌসুর রহমান সাহেব, আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। যারা দেখলেন, অংশগ্রহণ করলেন, তাদেরকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে তারা তাদের যে শেখার আগ্রহ আছে এটা আমি প্রচন্ড ভাবে অ্যাপ্রিসিয়েট করি। আপনারা সবাই ভালো থাকুন, শিখুন, ভালো ডাক্তার হন, এটাই আমার কামনা। থ্যাংক ইউ। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের দুইজন এই সম্মানিত স্যারকে, তাদের এই সময় এবং তাদের অভিজ্ঞতার আলোকে আমাদেরকে আজকে বিভিন্ন জিনিসের উপর হাইলাইট করার জন্য আর কি। আমি ধন্যবাদ জানাই ডক্টর এহসানকে এবং বিডি ফিজিশিয়ানস গ্রুপকে এরকম বেসিক্স টেস্ট এক্সরের উপর এই সিরিজ যে হলো সেই সিরিজটা আয়োজন করার জন্য, যেটা অবশ্যই জুনিয়র ডাক্তারদের তাদের ভবিষ্যৎ দিনগুলোতে আরো কাজে লাগবে। আমি ধন্যবাদ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসকে এখানকে তাদেরকে স্পন্সর এবং আমাদেরকে যে টেকনিক্যাল সাপোর্ট আছে সেটাতে সহায়তা করার জন্য। এবং আশা করি আগামী দিনগুলোতে এরকম সায়েন্টিফিক সেশনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমরা অবশ্যই আবার নতুন প্রোগ্রাম নিয়ে, নতুন সাবজেক্ট এবং নতুন টপিকস নিয়ে স্যারদেরকে নিয়ে আমরা আবার আপনাদের মাঝখানে আসবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে আমি আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।